আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন। তো আমি তোমাদের আজকে হচ্ছে 16.1 এবং 16.2 এই চ্যাপ্টারের উপর আমরা প্রবলেম সলভ করবো। চ্যাপ্টারটা হচ্ছে বেসিক্যালি ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়। তো ধারাবাহিক এই আমাদের এসএসসি ম্যাথ সলভ যে কোর্সটা, এই কোর্সটার আজকের এই যে 16.1 এবং 16.2 এই চ্যাপ্টারের উপরে যে যত টাইপের যত তোমাদের হচ্ছে যে যত ধরনের সূত্র আছে, মানে আলটিমেটলি যত প্রকার ম্যাথ আমাদের বোর্ড কোশ্চেন বা ইম্পর্ট্যান্ট টপিক যেগুলো সব অল ধরনের ম্যাথ এখানে কভার করা হবে। তো তোমরা যদি স্লাইডে যতগুলো প্রবলেম আছে খুব ভালোভাবে বুঝে এবং পরবর্তী এগুলো অ্যাপ্লাই করতে পারো, আশা করি তোমাদের এসএসসি বোর্ড এক্সাম এবং তোমাদের স্কুলের এক্সামগুলো ভালো হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা প্রবলেমগুলো সলভ করা শুরু করি। তো প্রাথমিক যে প্রবলেমটা আছে দেখো, বলতেছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটির 3/2 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এটা একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হয়। তাহলে এর অপর বাহুদ্বয়ের একটি, ধরলাম একটি বাহু হইতেছে, ধরলাম একটি বাহু হচ্ছে কি, একটি বাহু হচ্ছে আমাদের x মিটার। একটি বাহু যদি x মিটার হয় বাহু অপরটির, তাহলে অপর বাহুটি কি হবে? অপর বাহু তাহলে কি হবে? অপরটির 3/2 অংশ, মানে বলতেছে এর অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটির, অর্থাৎ x এর 3/2 অংশ, একটা অপরটার 3/2, তাহলে 3x/2 মিটার হবে, তাই না? তাই তো হবে। একটি যদি x হয় তাহলে অপরটা, এখানে এটা বোঝার চেষ্টা করো, এর অপর বাহুদ্বয়ের একটি অপরটির 3/2 অংশ, মানে একটা যদি x হয় x এর 3/2 অংশ। ঠিক আছে, তাহলে আমরা একটা বেশি 25 মিটার, অতিভুজ আছে আমাদের 25 মিটার, অতিভুজ কত আছে? 25 মিটার। তাহলে আমরা সূত্র ফেলে দেবো, যদি এটা একটা ধরো আমাদের সমকোণী ত্রিভুজ হয়, এটা হচ্ছে আমাদের আলটিমেটলি এবিসি। হ্যাঁ, তো এইখান থেকে আমরা কি করতে পারছি, এটা হচ্ছে 25, এটা হচ্ছে ধরো x ধরলাম, এটা হচ্ছে 3x/2। তাহলে সূত্র ফেলে দাও, সূত্র হচ্ছে কি আমাদের ac স্কয়ার, বা ডিরেক্টলি যদি বলি যে 25 স্কয়ার ইজ ইকুয়াল টু হবে কত? x স্কয়ার প্লাস হচ্ছে 3x/2 হোল স্কয়ার। তো এখানে সমাধান করবা, সমাধান করে তোমরা x এর মানটা নির্ণয় করবে। আমি এটা সমাধান আর করবো না, তোমরা আশা করি এটা হচ্ছে 16.1। হ্যাঁ, মানে ধারাবাহিকভাবে আমরা অনেকগুলো, তোমরা সকল মানে 15 পর্যন্ত চ্যাপ্টার শেষ করছো, তার মানে এই প্রবলেমটার সমাধান তোমরা করতে পারবা, মানে আলটিমেট যে সমাধান এটা করতেই পারবা। কি করবা? এখানে বর্গ করে দেবে, এখানে লসাগু করবা, তারপরে কি করবে? এক পাশ করে মিল টার্ম বা যাই হোক, এখান থেকে এক্স এর একটা ভ্যালু আসবে, এক্স এর যে ভ্যালুটা আসবে ওই এক্স এর ভ্যালুটা এখানে বসাই দেবা, তাহলে তোমরা কি পায়ে যাবা? বাহু দুইটার দৈর্ঘ্য পেয়ে যাবা। ঠিক আছে, ওকে। আমি যে টোটাল যে প্রবলেমটা যে করে দিচ্ছি না, এটা আসলে করার কোনো কারণ নাই। তোমরা এখন ক্লাস 10-এ বা নবম দশম শ্রেণীতে যারা পড়তেছো, এইটুকু প্রবলেম সলভ করে এক্সের মান অবশ্যই বের করতে পারবা, এটাই আমাদের বিশ্বাস। তো যদি এখানে আমি সময় বেশি দিই, ভিডিওটা লেন্দি হবে, অন্যান্য টপিকের যে কনসেপ্টগুলো বা বেসিক বিষয়গুলোতে সময় দেওয়াটা একটু টাফ হবে। আসলে ভিডিওটা লেন্দি হয়ে গেলে তোমাদের বোরিং লাগবে। ঠিক আছে, যেহেতু একটা স্লাইডে অনেকগুলো প্রবলেম থাকে, তার জন্য আমরা এই ক্যালকুলেশনগুলো আমরা স্কিপ করার ট্রাই করবো। ঠিক আছে, তোমরা এগুলো করে নিবা। ওকে, নেক্সট প্রবলেম দেখো, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, এর সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা তোমাদেরকে জানতে হবে, যে ক্ষেত্রফল নির্ণয় হচ্ছে b/4 √4a² - b²। ঠিক আছে, b/4 √4a² - b², এটা হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তো এখানে আমাদের কি দেওয়া আছে? একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে। হ্যাঁ, এর সমান বাহুর দৈর্ঘ্য ভূমির এত অংশ হলে, তাহলে সমান, আমরা ধরে নিলাম ভূমি হইতেছে x, ধরলাম হচ্ছে আমাদের কত? ভূমি হইতেছে, ভূমি সমান x মিটার, তাহলে হচ্ছে সমান বাহুর দৈর্ঘ্য ভূমির কত? 5/6 অংশ। তাহলে সমান বাহু, তাহলে সমান সমান বাহু কি হবে? সমান সমান বাহু কি হবে? আলটিমেটলি সমান সমান বাহু দ্বয় হবে আলটিমেটলি কত? সমান বাহুর দৈর্ঘ্য ভূমির এত অংশ, তাহলে ভূমি হচ্ছে x, x এর 5/, অর্থাৎ 5x/6। হ্যাঁ, এত মিটার পেয়ে গেলাম। তাহলে আমরা জানি যে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা, তাহলে পরিসীমা মানে কি? ত্রিভুজের পরিসীমা মানে হচ্ছে 3 বাহুর যোগফল। তাহলে 3 বাহুর যোগফলটা আলটিমেটলি আমাদের কি করতে হবে? এখান থেকে বের করতে হবে। তাহলে x প্লাস 5x/6 প্লাস 5x/6 সমান কত হবে? 16 হবে। এখান থেকে আমাদের কি করতে হবে? আলটিমেটলি ইসের মান বের করতে হবে,
কার মান বের করতে হবে? এক্স এর মান বের করতে হবে। তাহলে আলটিমেটলি যদি আমরা এক্স এর মানটা এখান থেকে বের করি, দেখো এক্স এর মান বের করার পর আমাদের এখান থেকে আমাদের কি বের করতে বলছে? ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এখানে তোমাদের আলটিমেটলি হবে যে তোমার এখানে একটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে। দেখো এখানে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে, তো এখানে একটা মাথায় রাখবা যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দুইটা সমান সমান বাহু থাকে, এই দুইটা হয় সমান সমান বাহু ভূমি, এটা ধরছি আমরা ভূমি এক্স। তাহলে আলটিমেটলি তোমাদের এখানে দেখো এখানে দুইটা অংশ আছে, আমাদের যে ইটা ফর্মুলাটা p/4/4² এইটা আলটিমেটলি হবে হচ্ছে যে a স্কয়ারটা হবে আমার ধরো ভূমি, a b স্কয়ারটা হবে সমান সমান বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। তো এখান থেকে আমরা x এর মান বের করব, x এর মান বের করার পরে তোমরা কি করবে? x এর মান এখানে বসায় দিবা, x এর মানটা বসাইলা, এখান থেকে কি পাবে? সমান সমান ধরলাম ভূমি হইতেছে ধরলাম a এত, সমান সমান বাহু b সমান এত, ঠিক আছে, ধরাই যায়। তাহলে এখান থেকে এক্স এর মান বের করবা, এক্স এর মান পাইয়া গেলে এটা হলো ভূমি পাইলা, আর আরেকটা কি পাবা? এখান থেকে তোমরা সমান সমান বাহু দৈর্ঘ্য এক্স এর মান বসালে এখানে বি এর মান পাবা। পরবর্তীতে এখানে তোমরা এই মানটা অ্যাপ্লাই করে দিবা, ঠিক আছে। আমি টোটাল ফর্মুলাটা এখানে আর করলাম না। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। তাহলে দেখো একটি নির্দিষ্ট স্থান করে দুটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। হ্যাঁ, এই ম্যাথটা মজার এবং খুব মানে বোঝার একটা ম্যাথ। তোমরা ম্যাথটাকে ডেফিনেশনটা বোঝার চেষ্টা করো। দেখো একটি নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তা পরস্পর 135 কোণ করে দুই দিকে চলে গেছে। হ্যাঁ, ধরো এরকম দুইটা রাস্তা, মধ্যবর্তী কোণ 135 ডিগ্রি, এটা হচ্ছে এ, এদিকে বি, ঠিক আছে। ধর এই জায়গাটা হচ্ছে সেন্টার ও বিন্দু, ঠিক আছে। তো দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে, এই নির্দিষ্ট স্থানটা হচ্ছে ও, এই স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার, ও এইদিকে একজন লোক যাচ্ছে ও থেকে, আর এইদিকে একজন লোক যাচ্ছে, এ যাচ্ছে 7 কিলোমিটার পার আওয়ার বেগে, হ্যাঁ, আর এ যাচ্ছে হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার বেগে, ঠিক আছে। বেগে বিপরীতমুখী রওনা হলো, মানে দুজন দুই দিকে যাচ্ছে, এ যাচ্ছে এই দিক, এ যাচ্ছে এই দিক, ঠিক আছে। ধরো এরকম এক লোক, এক লোক, যাই হোক যাচ্ছে, রওনা হলো। 4 ঘন্টা পরে তাদের মধ্যে সরাসরি দূরত্ব, অর্থাৎ 4 ঘন্টা পর তারা এইভাবে 7 কিলোমিটার বেগে ও থেকে এর দিকে এই যাচ্ছে এই লোক, এবং ও থেকে বি এর দিকে আরেকজন লোক যাচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার বেগে। 4 ঘন্টা পর তাদের সরাসরি দূরত্ব, তো তাদের দূরত্ব কি হবে? ধরো 4 ঘন্টা পর দুজনে এই জায়গায় আসছে, ধরো আমাদের এখানে এই লোকটা, প্রথম লোক আসছে এই জায়গায়, দ্বিতীয় লোকটা যদি বি জায়গায় আসে, তাহলে তাদের সরাসরি দূরত্বটা হবে অনেকটা এরকম, তাই না? সরাসরি দূরত্বটা এরকম হবে। তো আমাদের এই এ বিটাই বের করতে হবে, এ বিটাই আমাদের বের করতে হবে এখান থেকে। তাহলে এ বি বের করার জন্য আমাদের একটা বিষয়, মজার একটা বিষয় লক্ষ্য করো। দেখো এখানে যে কোণটা হয়েছে এটা হচ্ছে স্থূলকোণ, তাই না? স্থূলকোণ। আমরা যদি এটাকে যদি সমকোণে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের আলটিমেটলি ধরো এরকম একটা অবস্থা দিলাম, যেখানে কিনা আমরা কি করলাম যে আমাদের ও এ এর মানে আলটিমেটলি কিছু অংশ বর্ধিত করলাম, বর্ধিত অংশের উপর আমরা কি লিখলাম যে বিসি একটা লম্ব টানলাম। তাহলে দেখো এখানে কিন্তু আমরা একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেছি, বি এ সি একটা সমকোণী ত্রিভুজ পেয়েছি, যার এ বি হইতেছে অতিভুজ। তাহলে আমরা যদি অতিভুজটা বের করতে পারি, তাহলে কিন্তু আমরা সরাসরি দূরত্বটা বের করতে পারতেছি। মজার একটা বিষয় না? এখন লক্ষ্য করো, আমাদের কিন্তু অতিভুজের জন্য ভূমিটাও আমরা জানি না, আমরা উচ্চতাটাও জানি না, আমরা কিটাও জানি না, ভূমিটাও জানি না। তো এগুলো আমাদের একটু বের করে নিতে হবে। দেখি কীভাবে বের করা যায়, খুব সহজভাবে বের করবো। তো আমরা দেখো ও এ সমান আমরা কীভাবে বের করতে পারি। দেখো ও এ হচ্ছে 7 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, কয় ঘন্টা? 4 ঘন্টা যাচ্ছে। তাহলে আলটিমেটলি 1 ঘন্টায় গেছে 7 কিলোমিটার, তাহলে 4 ঘন্টায় কত কিলো যাবে? 4 7 28, তাহলে এইটুকুর দূরত্ব হবে 28 কিলোমিটার, তাই তো। ও এ সমান তাহলে 28 হবে না? এদিক থেকে সেমভাবে 5 কিলোমিটার আওয়ার বেগে কতক্ষণ গেছে, কতক্ষণ সময় সে চলছে? 4 ঘন্টা। তাহলে এইটার দূরত্ব হবে আলটিমেটলি কত? 20 কিলোমিটার, ঠিক আছে, 20 কিলোমিটার। তাহলে লক্ষ্য করো আমরা কি পাইলাম? ও এ সমান পাইছি 28 কিলোমিটার দূরত্ব, এবং ও বি সমান পেয়েছি হচ্ছে 20 কিলোমিটার দূরত্ব। এখন একটা জিনিস লক্ষ্য করো, এটার মান আছে, তো এটার মান যদি 135 হয়, তাহলে এই বাকিটুকুর মান, এটা টোটাল একটা সরল কোণ, তাহলে এটার মান কত হবে? 180 বিয়োগ 135, তাহলে কত হবে? 5, এখানে কত হবে?
তাই তো? 45 ডিগ্রি হচ্ছে না? দেখো এটা হয়ে যাচ্ছে 45 ডিগ্রি, তাহলে এইটুকুর মান হচ্ছে 45 ডিগ্রি। এখন একটা জিনিস লক্ষ্য করো, তোমরা দশম চ্যাপ্টারে দূরত্ব কোণ যে একটা তোমাদের একটা ছিল ত্রিকোণমিতি অনুপাত, ওখানে তোমরা কোণ এবং কি দেওয়া থাকলে এবং কি দেওয়া থাকলে দুইটা বাহু যদি আমাদের থাকে এবং একটা কোণ দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সূত্র অনুযায়ী আমরা আরেকটা ভর দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। এরকম ধরো আমাদের এখানে টার্গেট হচ্ছে, ধরো আমরা এখানে ইসের মানটা বের করতে পারি, কার মান বের করতে পারি, ও এর মানও বের করা যায়, আবার হচ্ছে যে তোমার ওসির মানও বের করা যায় এবং হচ্ছে বিসির মানও বের করা যায়, দুইটার মানই বের করা সম্ভব। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমরা এখানে সূত্র ফেলে দিই, দেখি সূত্র যদি ফেলি, এটা হচ্ছে আমাদের এই কোণ সাপেক্ষে, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে আমাদের সূত্র পড়বে ট্যান, লম্ব ভূমি কার সাথে সম্পর্কযুক্ত, ট্যানের সাথে, তাহলে ট্যান 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে লম্ব আমাদের কত হচ্ছে বিসি বাই ভূমি হচ্ছে ওসি। ঠিক আছে, ট্যান 45 এর মান হচ্ছে 1, তাহলে 1 সমান কি পাইলাম, বিসি ভাগ ওসি, অর্থাৎ ডিরেক্টলি আমরা বলতে পারি যে বিসি সমান ওসি, অর্থাৎ এই দুইটার মান আলটিমেটলি সমান হবে। তাহলে চিত্রটাকে আরেকটু এক্সটেন্ড করা দরকার ছিল। যাই হোক, এখানে চিত্রে বোঝা যাচ্ছে যে না আসলে বিসিটা বড়, ওসিটা ছোট, কিন্তু আসলেই না, আসলেই বিসি এবং ওসিটা সমান সমান হয়ে গেছে। তাহলে আমরা এই ক্ষেত্রে যদি আমরা অতিভুজ, এই অতিভুজটার মান কিন্তু আমরা জানি, ওবির মান কিন্তু আমরা জানি, ওবি সমান আমাদের কত আছে দেখো তো, ওবি সমান আছে 20, তাহলে ওসি বিসি আর ওসি সমান, তাহলে এখান থেকে আমরা যদি ত্রিভুজ বি ও সি থেকে, সমকোণী ত্রিভুজ থেকে আমরা কিন্তু এই দুটো বিসি এবং এসির মান অথবা একটার মান বের করলে আরেকটা যদি সমান আমরা পেয়ে যাচ্ছি, তাহলে আমরা একটা কাজ করব, এখানে সূত্র ফেলবো, ত্রিভুজ বি ও সি হতে সমকোণী ত্রিভুজ, এখান থেকে আমরা কি পাই, এখান থেকে পাই যে আলটিমেটলি বি স্কোয়ার সমান হচ্ছে আমাদের কত, একবার যদি বলি যে দেখো বিসি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার, তাহলে বিসি স্কোয়ার ওসি স্কোয়ার, যেহেতু আবার বিসি স্কোয়ারের পরিবর্তে আবার কি লেখা যায়, ওসি স্কোয়ার লেখা যাবে, তাহলে ডিরেক্টলি বলতে পারি যে 2ওসি স্কোয়ার বলা যায়, কিন্তু বলা যায়, অবভিয়াসলি বলা যায়। তাহলে এখান থেকে একটা কাজ করি যে বি স্কোয়ার সমান কত হবে 400 হবে, এটা হবে হচ্ছে যে ওসি স্কোয়ার, ভাগ করে দিলে হয়ে যাবে কত 200, বা ওসি সমান কত পাইলাম আমরা √200। তাহলে ওসি সমান যদি এত পাই, তাহলে আমাদের এখান থেকে বিসির মানও কত হচ্ছে, বিসি সমান √200 হবে, কারণ আলটিমেটলি আমাদের ইসের মান যেহেতু বিসি এবং ওসির মান সমান, তাহলে আমরা বিসি পাইছি, ওসিও পাই গেছি। তাহলে আমরা এক কাজ করি, এখন আমরা এই টোটাল এসির মানটা বের করি, তাহলে এসি সমান কত হবে 28 যোগ √200 কিলোমিটার দূরত্ব, তাহলে বিসি সমান আমরা কত পাইছি দেখো তো, বিসি সমান হচ্ছে 200 কিলোমিটার, তাই না? তাহলে দেখো আমাদের ত্রিভুজ, এখন আমরা কোন ত্রিভুজটা নিব, ত্রিভুজ নিব এ বি সি, ত্রিভুজ এ সি বি সমকোণী ত্রিভুজ হতে, এ সি বি সমকোণী ত্রিভুজে আমাদের এখানে দেখো, এখানে কি করা যাবে, আমরা যদি অতিভুজের যে সূত্রটা আছে পিথাগোরাসের সূত্র, এখান থেকে এ বি স্কোয়ার সমান আমরা বলতে পারি যে বিসি স্কোয়ার প্লাস হচ্ছে এসি স্কোয়ার বলা যায়। তাহলে দেখো আমাদের প্রত্যেকটার মানই আছে, আমাদের এসির মানও আছে, এসির মান কত আছে 28 প্লাস হচ্ছে √200 স্কোয়ার প্লাস হচ্ছে বিসির মান হচ্ছে √200 স্কোয়ার, তো স্কোয়ার, তো এখানে ক্যালকুলেশন করলে আলটিমেটলি এবির মানটা চলে আসবে। তো আমাদের বের করতে বলছে কিন্তু এবি, তাই না, এবির মান বলছে যে 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব, তাহলে এখান থেকে চলে গেছে এ, এখান থেকে চলে গেছে বি এর দিকে, তাদের দূরত্ব হয়েছে আলটিমেটলি এবি। তাহলে আমরা কি এবিটা বের করতে পারছি, এই সূত্রের মাধ্যমে এখানে মানটা ক্যালকুলেশন করলে আমাদের এবির মানটা চলে আসবে। তো এবিটাই তো হচ্ছে আমাদের তাদের সরাসরি দূরত্ব। তাহলে ম্যাথটা বুঝতে পারছো কিভাবে করছি, খুব সহজ সিম্পল একটা ম্যাথ ছিল। ওকে, তাহলে আমরা এখন দেখি নেক্সট প্রবলেমটাতে যাই। দেখো এখানে বলা হচ্ছে যে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও এটা হবে ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল নির্ণয় করা। তাহলে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু, ধরো একটি সমবাহু ত্রিভুজ এরকম, এ বি সি, ধরো এটা একটা সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটা বিন্দু, ধরো এটা হচ্ছে যে অভ্যন্তরস্থ একটা বিন্দু, এটা অভ্যন্তরস্থ একটা বিন্দু, বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত লম্ব, তাহলে আমরা তিনটা লম্ব আঁকবো। আচ্ছা বিন্দুটা সাইড আউট হয়ে গেছে একদিকে,
লম্ব। তাহলে এই লম্বটা ধরলাম হচ্ছে যে এটা হচ্ছে এডি, এটা হচ্ছে আমাদের বিসি এর উপর অঙ্কিত লম্ব হচ্ছে কি এডি, ধরলাম এবি এর উপর অঙ্কিত লম্ব হচ্ছে আমাদের সি, এবং আচ্ছা এটা সিএফ দিই, এটা দিয়ে হচ্ছে বিই দিলাম, ঠিক আছে। এবি বাহুর উপর অঙ্কিত, দেখো আমাদের বিসি বাহুর উপর অঙ্কিত লম্ব হচ্ছে এডি, আমাদের এসি বাহুর উপর অঙ্কিত লম্ব হচ্ছে আমাদের আলটিমেটলি বি, এবং আমাদের এবি বাহুর উপর অঙ্কিত লম্ব হচ্ছে সিএফ। তো লম্বের দৈর্ঘ্য যথাক্রমে কত দেওয়া আছে, তাহলে অর্থাৎ এখান থেকে দেওয়া যায় যে লম্বের দৈর্ঘ্য, দেখো এখানে একটা বিষয় মাথায় রাখো, যে একটু বোঝার চেষ্টা করো, যে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটির উপর, তিনটি মানে বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, মানে একটা বিন্দু থেকে তিনটি বাহু, তিনটির উপর না, তিনটি বাহুর হবে, এটা তিনটিটা থাকবে না, তিনটি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, অর্থাৎ একটা বিন্দু, এই বিন্দু থেকে তিনটা বাহুর উপর অঙ্কিত লম্ব, অর্থাৎ এই বিন্দু থেকে যে আমাদের একটা ধরো ও ই যদি বলি, ও ই সমান এবং হচ্ছে ওডি সমান ভ্যালু আছে, এবং ও এফ সমান, ঠিক আছে। দেখো যেহেতু ধারাবাহিক হচ্ছে আমাদের তিনটা বিন্দু, ধরো এটা হচ্ছে আলটিমেটলি ধরলাম ওডি, ঠিক আছে। ওডির মান হচ্ছে তাহলে 6 সেন্টিমিটার বলতে পারি। তারপরে যদি যাই হচ্ছে ওই, এটা হচ্ছে 7 সেন্টিমিটার এবং এটা হচ্ছে 8 সেন্টিমিটার, বুঝছো। ওই বিন্দু থেকে তিনটি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা আলটিমেটলি লক্ষ্য করো, আমরা যদি কয়টা ত্রিভুজ পাওয়া যায় এখানে লক্ষ্য করো, তো ত্রিভুজ পাওয়া যায় একটা হচ্ছে বিওসি, ত্রিভুজ পাওয়া যাচ্ছে হচ্ছে এরকম এওসি, এবং ত্রিভুজ পাওয়া যাচ্ছে হচ্ছে কি, আরেকটা ত্রিভুজ পাওয়া যাচ্ছে কি ত্রিভুজ, দেখো এখানে আমরা পেয়েছি এ ও সি, আরেকটা ত্রিভুজ পেয়েছি বি ও সি, তাহলে আরেকটা কি পাবো ত্রিভুজ এ ও বি, তাই না, এ ও বি। দেখো এখানে একটা ত্রিভুজ আমি যদি একটু মার্ক করি তোমাদের, দেখো এটা হচ্ছে আমাদের ফুল ত্রিভুজটা, এটা হচ্ছে বি ও সি, তারপর হচ্ছে কি এ ও সি, তারপর হচ্ছে এ ও বি, এই তিনটাই ত্রিভুজ না, হ্যাঁ এই তিনটাই ত্রিভুজ কিন্তু এখানে আলটিমেটলি এই যে ত্রিভুজ তিনটা। তো এই তিনটার ক্ষেত্রফল যদি বের করতে পারি, এই তিনটার সমষ্টিতে হবে আমাদের টোটাল ত্রিভুজটার ক্ষেত্রফল। তাহলে আমরা কাজ করি, ত্রিভুজ বিএস এর ক্ষেত্রফল আমরা কিভাবে এর ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব। ক্ষেত্রফল ইন্টু সূত্র কি, ত্রিভুজের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দেখো আমাদের ভূমি কত আছে বিসি, ধরে নিলাম বিসি সমান আমরা ধরে নিতে পারি, যেহেতু সমবাহু ত্রিভুজ বলা হচ্ছে কি সমবাহু ত্রিভুজ, যেহেতু সমবাহু ত্রিভুজ ধরে নিলাম হচ্ছে এটার দৈর্ঘ্য হচ্ছে বিসি সমান আমরা বলতে পারি এবি সমান বিসি সমান এসি সমান আমরা বলতে পারি এক্স মিটার ধরে নিলাম, যেহেতু সমবাহু ত্রিভুজ। তাহলে হাফ ইন্টু ভূমি কি হবে এক্স ইন্টু উচ্চতা কত আছে দেখো তো, এই বিওসি ত্রিভুজের উচ্চতা হচ্ছে এটা না, উচ্চতা কত আছে আলটিমেটলি, বিওসি ত্রিভুজের উচ্চতা আছে আমাদের আলটিমেটলি 6, তাহলে হবে এটা আলটিমেটলি টোটালটা হয়ে যাবে 3x মিটার বর্গমিটার হবে আলটিমেটলি। তারপর এটা হবে এর ক্ষেত্রফল কত হবে, এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এক্স ইন্টু কত আছে আমাদের এওসি, তাহলে আমাদের এওসি এর ক্ষেত্রে ওই কত ছিল 7, তাহলে এটা হয়ে যাবে কত ডিরেক্টলি বলে যদি 7/2x বর্গমিটার, এত বর্গমিটার, এবং এটার ক্ষেত্রে হবে হাফ ইন্টু এক্স ইন্টু কত হবে 8 হবে, এ ও বি ও এফ সমান আমাদের 8, তাহলে হয়ে যাচ্ছে এটা 4x বর্গমিটার। তাহলে আমরা কি পাইছি, তিনটা ত্রিভুজের কি পেয়ে গেছি ক্ষেত্রফল পাইছি, যেহেতু আমাদের এই টোটাল ত্রিভুজ এ বি সি মানে হচ্ছে যে আমাদের ত্রিভুজ এ ও সি বি ও সি এবং এ ও বি এর সাম আপ, ঠিক আছে। তাহলে তিনটার আমরা যদি যোগ করি তাহলে টোটাল ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে যে এক কাজ করতে হবে যে 3x প্লাস 7/2 যেটাকে বলতে 3.5 বলা আছে, 7/2x প্লাস হচ্ছে 4x, এটা হচ্ছে কি আমাদের টোটাল তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল। এটা সমান আমরা কি বলতে পারি, আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে √3/4 বা এখানে আমরা যেহেতু বাহুর দৈর্ঘ্য x ধরেছি এটা হবে x², তাহলে টোটালটা সমান আমরা বলতে পারি কি, এখন আমি একটা মুছে দিই এটা লাগতেছে না, এটা সমান দেখো এটা সমান আমরা বলতেই পারি হচ্ছে √3/4x²। দেখো এখন একটা খুব সহজ একটা ডিরেক্টলি আমরা শর্ত মতো যদি বলে দিই এত সমান এত, একটা জিনিস মাথায় রাখো, দেখো আমাদের এখানে এক চলক বিশিষ্ট একটা অবস্থা চলে আসে, শুধু চলক আছে আমাদের ভেরিয়েবল আছে x, তো এখানে হিসাব করলে x এর মানটা খুব সহজেই বের করা সম্ভব। তোমরা যদি এটা ক্যালকুলেশন করো, দেখো এখানে তোমরা লসাগু করতে পারো, বা এখানে আচ্ছা যদি লসাগু করা হয় দেখো 2 হবে 6x প্লাস
7x প্লাস 8x, আর এই পাশে থাকবে হচ্ছে √3/4x²। ওকে, পরবর্তীতে যদি আমরা উভয় পক্ষকে যদি আমরা 2 দ্বারাই করে দিতে পারি তাহলে এটা হবে 6x প্লাস 7x। আচ্ছা, একবার যোগ করে দিলে কত হচ্ছে 713, আর 8 হচ্ছে 21x সমান হচ্ছে এখানে √3/2x²। ওকে, বা এটা সমান আমরা বলতে পারি যে 42x সমান হচ্ছে √3x², বা উভয় পক্ষ থেকে যদি x আমরা করে দিই তাহলে 42 সমান √3x, বা আমরা বলতে পারি যে x সমান হচ্ছে আলটিমেটলি 42/√3। এটাই হচ্ছে আমাদের আলটিমেটলি x হবে। দেখো আমাদের এখান থেকে কিসের মানটা বের করতে হবে, x এর মান বের করতে হবে, x এর মান বের করতে হবে। তো এখান থেকে xটা আলটিমেটলি কি আমার হচ্ছে একটা ত্রিভুজের মানে আলটিমেটলি সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য। তো x এর মান পাইলাম এত, তাহলে আমরা এক কাজ করব, আমাদের সূত্র অনুযায়ী ত্রিভুজটির আচ্ছা আমাদেরকে বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে, তো বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কি করবা, ক্ষেত্রফল ওই যে √3/4x², √3/4x² এর জায়গায় আমরা কত বসাই দেবা, √3², এটা বসাই দিবা। এটাই হচ্ছে নির্ণয় ক্ষেত্রফল, বুঝতে পারছো? তাহলে এটা হলো আমাদের বাহুর দৈর্ঘ্য। যেহেতু বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি তাহলে ক্ষেত্রফল কি হবে, √3/4a² বা x² তো x² মানটা এটা বসাবা, তাহলে ক্ষেত্রফলটা পেয়ে যাবা। ওকে, আশা করি তোমরা প্রবলেমটা বুঝতে পারছো। ওকে, তাহলে আমরা নেক্সট প্রবলেমটাতে যাই। আচ্ছা, এটা কেটে যাচ্ছে কেন এটা? আচ্ছা দেখো, আমাদের 5-এর যে প্রবলেমটা আছে, 5 নম্বর যে প্রবলেমটা, সেটা বলতেছে যে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম এবং অতিভুজ ভূমির অংশ থেকে 3 সেন্টিমিটার কম। ভূমি x হলে ত্রিভুজটির ক্ষেত্রফল x এর মাধ্যমে প্রকাশ করো। ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। ত্রিভুজের ভূমি 12 সেন্টিমিটার হলে এর পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো, যত তোমাদের দেখে যতটা জটিল মনে হচ্ছে প্রবলেমটা আসলে ততটা জটিল না। প্রত্যেকটা পার্ট যদি বুঝে বুঝে করার চেষ্টা করো তাহলে দেখবে আসলে এটা অনেক তরল বা সরল। ঠিক আছে, দেখো তাহলে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 1/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম এবং অতিভুজ ভূমির অংশ থেকে 3 সেন্টিমিটার কম। দেখো, লম্ব ভূমির এত অংশ থেকে, তাহলে দেখো আমরা যদি ভূমি x ধরি, যদি ধরলাম ভূমি হচ্ছে x সেন্টিমিটার, যদি ধরলাম, ধরো লম্ব সমান কত হবে, ভূমির লম্ব সমান তাহলে কত হবে, ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম, এটা হলো আমাদের তাহলে লম্ব, এবং অতিভুজ ভূমির অংশ থেকে, এবং অতিভুজটা তাহলে কি হচ্ছে দেখো তো, অতিভুজটা হচ্ছে অতিভুজ ভূমির অংশ থেকে 3 সেন্টিমিটার কম, অতিভুজ ভূমির অংশ থেকে 3 সেন্টিমিটার কম, তাহলে x - 3 সেন্টিমিটার। তাহলে কি পাইলাম, অতিভুজ ভূমির অংশ থেকে 3 সেন্টিমিটার কম। আচ্ছা, ভূমির অংশ থেকে, ভূমি থেকে না, এটা ভূমির অংশ যেহেতু বলছে তার মানে এটা হবে 11/আলটিমেটলি 11/12 - 3 হবে, যেহেতু বলছে ভূমির অংশ থেকে। ঠিক আছে, এটাই আলটিমেটলি। তো একটা জিনিস লক্ষ্য করো,
দেখো এই স্লাইডে একটু প্রবলেম ছিল, প্রবলেমটা হচ্ছে যে অতিভুজ অংশ দেওয়াটা ছিল না, ঠিক আছে। আমি ধরে নিয়েছিলাম ওই অংশ থেকে, ভূমির এত অংশ না, আসলে আলটিমেটলি এটা হবে যে ভূমি, এটা এই ইসে আলটিমেটলি এই অংশটুকু বাকি ছিল, এই জন্য আমি একটু কনফার্ম হয়ে নিলাম যে দেখো এটা হচ্ছে যে 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম, তাহলে ভূমির 4/3 4x/3 থেকে 3 সেন্টিমিটার কম, এটা হলো আমাদের ভূমি, লম্ব এবং অতিভুজ। তাহলে ভূমি x হয় ত্রিভুজটির ক্ষেত্রফল, তাহলে ভূমি যদি x হয় ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা কত পাইছি আমরা 11x/12 - 6, এটাই হবে আমাদের আলটিমেটলি ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজ ABC সমান আমরা বলতে পারি যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে। তাহলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো, এখান থেকে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের স্বাভাবিক সূত্র কি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার বাই ভূমি স্কয়ার। তো আমাদের এখানে ভূমি আছে, লম্ব আছে, অতিভুজ আছে, তোমাদের কাজ হচ্ছে এটার সমাধান করতে হবে। সমাধান কি, আমরা যদি ধরি ABC সমকোণী ত্রিভুজ, তাহলে এটা হচ্ছে আমাদের অতিভুজ হচ্ছে কোনটা, এটা আমাদের লম্ব হচ্ছে এটা, ভূমি হচ্ছে এটা। এখান থেকে ক্যালকুলেশন করবো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এই সূত্রতে যেহেতু একটা এক চলক বিশিষ্ট সমীকরণ, এক্স ভেরিয়েবল, তো এখান থেকে এক্স এর মান তোমরা বের করতে পারবা, ঠিক আছে, এক্স এর মান বের করবা। তো দেখো তাহলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করলা, ত্রিভুজের ভূমি 12 সেন্টিমিটার হলে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের, আসলে আলটিমেটলি ত্রিভুজটার এই ভূমির দৈর্ঘ্যটা 12 মিটারই হবে, 12 সেন্টিমিটারই হবে আসলে, ঠিক আছে। এটার ক্ষেত্রে 12 সেন্টিমিটারই হয়। এই যেহেতু প্রবলেমটা আমরা করছি, তো তখন আসলে এটার সাম আপ আলটিমেটলি মিলানোই হয়েছে, অনেকটা মিলিয়ে দেওয়া হয়েছে, আসলে 12 সেন্টিমিটার হয়। যাই হোক, হিসাব করলে দেখবো, ক্যালকুলেশন করলে যাই আসুক। তো ত্রিভুজের ভূমি 12 সেন্টিমিটার হলে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেখো, ত্রিভুজের ভূমি 12 সেন্টিমিটার হলে এর পরিসীমা, তাহলে ত্রিভুজের পরিসীমা মানে কি 3 বাহুর কি যোগফল না, তাহলে ত্রিভুজের ভূমি যদি 12 হয়, তাহলে এক্স এর মান যদি 12, এক্স হলো 12, তাহলে আলটিমেটলি এটা হলো কত, এত গুণ 12, আর এই জায়গায় কত দিবা, এত হচ্ছে দিবা হচ্ছে 12, তাহলে টোটাল প্রত্যেকটার মান পাবা না, প্রত্যেকটার মান ধরো হচ্ছে আমাদের ভূমি আলটিমেটলি AB যোগ BC যোগ AC, এটাই হচ্ছে তো আমাদের ত্রিভুজের পরিসীমা, তাই না, ত্রিভুজের পরিসীমা। তাহলে সবগুলো থেকে ত্রিভুজের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট, তাহলে ধরো এই ভূমি 12 হলে ত্রিভুজের একটা পরিসীমা পাবা, ত্রিভুজের পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজ, তাহলে এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজ যদি হয়, তাহলে সমবাহু ত্রিভুজের আমরা জানি কি 3 বাহুর কি থাকে, মান সমান থাকে, 3 বাহুর দৈর্ঘ্য সমান থাকে, তাহলে ওই যে পরিসীমাটা আমরা পাইলাম, ওই পরিসীমাটাকে আমরা 3 দ্বারা ভাগ করলেই কিন্তু একটা বাহুর দৈর্ঘ্য পাবো। মনে করো, বোঝার চেষ্টা করো, আমাদের বলতেছে যে এই যে ত্রিভুজের ভূমি 12 সেন্টিমিটার হলে পরিসীমার সমান, ত্রিভুজের আমরা কি করছি, এক্স এর মান 12 পাইছি, তাহলে প্রত্যেকটার মানে কিন্তু পাইতেছি, ভূমি, অতিভুজ, লম্ব পেলাম, ঠিক আছে। এই তিনটা যোগ করলে আমরা কি পাবো, পরিসীমা পাবো, তাই না। এই যে ভূমি, লম্ব এবং অতিভুজ, এই তিনটা আমরা যখন যোগ করবো, এই তিনটা, এই যে 12, এই ভগ্নাংশ, এই ভগ্নাংশ সবগুলো যোগ করলে যা পাবা এটাই হবে ত্রিভুজটার পরিসীমা। এই পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট, অর্থাৎ এই যে পরিসীমা পাইলা, ধরো এটার মান পাইলা, ধরো পাইছে হচ্ছে 20, তাহলে এই পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজ, অর্থাৎ এই যে একটা সমবাহু ত্রিভুজ, এটারও পরিসীমা হচ্ছে 20, তাহলে যদি 20 না, যদি 21 ধরো, তাহলে 21 ধরলাম, তাহলে 21 যদি হয়, তাহলে ত্রিভুজের সমবাহু ত্রিভুজের পরিসীমা যদি 21 হয়, আমরা জানি সমবাহু ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান x x x, তাহলে 3x সমান কত হবে 21, তাহলে x সমান কত হবে 7 হবে, আমরা ধরে নিছি পরিসীমা 21 ধরে নিছি, হিসাব যেহেতু টোটালটা করি নাই, তাহলে x পাইলাম কত, সমবাহু ত্রিভুজের একটা বাহু পাইলাম কত আমাদের 7, আর বলছে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আগে উপরে আসি √3/4 x স্কয়ার, x এর মান কত এখানে ধরো 7 স্কয়ার, তাহলে আলটিমেটলি হচ্ছে কত, এটাই হবে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। বুঝতে পারছো, আশা করি বুঝতে পেরেছ। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাব। আচ্ছা দেখো, বলা হয়েছে যে ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 3 বর্গ মিটার বেড়ে যায়। ত্রিভুজটি অঙ্কন করা, এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লেখা। ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, এটা কি ত্রিভুজ, এটা তো আমাদের মেনশন করতে হবে এখানে স্লাইডে আলটিমেটলি। আচ্ছা দেখো, এখানে এটা হবে একটি সমবাহু ত্রিভুজের, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 3 বর্গ মিটার বেড়ে যায়। ত্রিভুজটি অঙ্কন করো, এর ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি লেখো। দেখো
মানে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, তাহলে ত্রিভুজটা আলটিমেটলি সমবাহু ত্রিভুজ, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি কি হবে √3/4 স্কয়ার। যাই হোক এটা দরকার নাই। খ, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা। তাহলে দেখো একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার, তাহলে আমাদের সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু, একটা সমবাহু ত্রিভুজ যেহেতু সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরলাম এ বা x x x যাই বলো, তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে, তাহলে আমাদের বাহুর দৈর্ঘ্য বাড়ালে আগে ছিল a, তাহলে বাহুর দৈর্ঘ্য বাড়ালে হলো a+1, ঠিক আছে। ক্ষেত্রফল 3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে আগে আমাদের কি ছিল, আমাদের যখন সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ছিল তখন ক্ষেত্রফল ছিল কি √3/4 স্কয়ার। এখন কি হলো, আমাদের যেহেতু বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়লো, তাহলে √3/4 a+1 হোল স্কয়ার। এটা হলো না, আগে ছিল যেহেতু বাহুর দৈর্ঘ্য a, দ্যাটস ওয়াই আমাদের ক্ষেত্রফল ছিল √3/4 স্কয়ার, এখন হচ্ছে a+1, তাহলে হবে √3/a+1 হোল স্কয়ার। তাহলে আলটিমেটলি ক্ষেত্রফল এত বর্গমিটার বেড়ে যায়। তাহলে যেহেতু বেড়ে গেছে তাহলে বিয়োগ করতে হবে, পরবর্তী ক্ষেত্রফলটা থেকে আগের ক্ষেত্রফলটাকে বিয়োগ করতে হবে। স্কয়ার সমান হচ্ছে আমাদের কত √3। বুঝতে পারছো? যেহেতু আমরা বাহুর দৈর্ঘ্য বাড়াইছি, তার মানে এই ক্ষেত্রফলটা এটার থেকে বড়, দ্যাটস ওয়াই আমরা বর্ধিত ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফলটাকে বিয়োগ করলে আমরা কি পাবো, যতটুকু বৃদ্ধি পাই সেটা মান পেয়ে যাবো। দেখো এটা হচ্ছে আলটিমেটলি একটা এক চলক বিশিষ্ট এটাও সমীকরণ, তাই না? এটাও একটা এক চলক বিশিষ্ট সমীকরণ। তো এটাকে তোমরা সলভ করবা। এটা কীভাবে সলভ করবা, নর্মালি আচ্ছা একটু যদি সলভ করে দিই তোমাদের নর্মাল ইসের জন্য সুবিধা হবে একটু। দেখো প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ভগ্নাংশের সাথে আমাদের কি আছে √3 আছে, √3, তাহলে √3 কিন্তু ভ্যানিশ করে দেওয়া যায়, √3 ভ্যানিশ করে দেওয়া যায় প্রত্যেক জায়গায়। √3 দ্বারা আমরা যদি আলটিমেটলি কী করে দিই, √3টাকে আমরা ভ্যানিশ করে দিতে পারি। √3 ভ্যানিশ করে দিলে তাহলে এখানে হয়ে গেল 1/4, এখানে a² + 2a + b² মাইনাস এখানে কি থাকতেছে স্কয়ার সমান হচ্ছে 1 এই পাশে। তো এখন তোমরা কি করবা, আলটিমেটলি দেখো এটাকে যদি সমাধান করো তাহলে হয়ে যাবে এরকম a² + 2a + 1/4 মাইনাস a² = 1। তো এখন তোমরা একটা কাজ করতে পারো, লসাগু করলে দেখবা যে আলটিমেটলি এখান থেকে এটার ভ্যালু চলে আসলো। আচ্ছা যদি লসাগুটা করি তারপরে দেখাই তোমাদের, a² + 2a + 1 - 4² = কত হচ্ছে, তাহলে সমান আমরা একবারে লসাগু করে দিছি 4 হলে, তাহলে 4² হয়ে যাবে, এটা সমান হবে 4। বা এখান থেকে আমরা বলতে পারি যে thrice a² + 2a সমান আমরা বলতে পারি কত 4। বা এখান থেকে বলা যায় যে হচ্ছে কত, আচ্ছা তো এখানে আমরা কাজ করতে পারি, এখান থেকে আমরা a কমন নিতে পারি, 3a + 2 সমান হচ্ছে কত 4। এখন একটা জিনিস লক্ষ্য করো, এই ক্ষেত্রে আমাদের স্কয়ার প্লাস 2a + 1 আমরা এটা কমন নেব, √3/4টা যদি কমন নিয়ে নিই, আচ্ছা কাটেন যদি না কাটে দেই, √3/4টা কমন নিয়ে নিলে এখানে 1 মাইনাস হবে স্কয়ার সমান হচ্ছে কত, এখানে হচ্ছে √3, ঠিক আছে। তো এটা আমরা বলতে পারি যে স্কয়ার কাটা যাবে, তাহলে এখানে থাকতে হচ্ছে যে ওই পাশ থেকে একটা কাজ করা যায়, √3টাকেও ব্যানিশ করে দেওয়া যায়। √3 ব্যানিশ করে দিলে এখানে থাকবে 1 আলটিমেটলি এখানে হয়ে যাবে +2a + 1/4 সমান আমরা বলতে পারি 1। বা হচ্ছে যে আমাদের 2a + 1 = হচ্ছে 4। বা হচ্ছে আমাদের a = কত হবে, a = হবে তাহলে 3/2, ঠিক আছে 3/2 হবে।
তাহলে আমরা এর মান পেয়ে গেছি। এর মান যদি পাওয়া যায় তাহলে আলটিমেটলি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য আমরা পাইলাম, এবং ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত মিটার বাড়ালে ক্ষেত্রফল এত বর্গ মিটার বৃদ্ধি পাবে। সেম প্রসেস যে প্রসেস মানে আমাদের যে প্রথম যে একটা শর্ত ছিল ওটা হুবহু। আগেরটা ছিল যে ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এত মিটার বাড়ালে ক্ষেত্রফল এত বর্গ মিটার বেড়ে যায়, আর এটা বলছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত মিটার বাড়ালে। এখানে 1 মিটার বাড়ানো বলা হয়েছে, আর এখানে কত মিটার, তো কত মিটার আমরা জায়গায় এক্স ধরে নেব, ধরে নিলাম এক্স মিটার বাড়ালে ক্ষেত্রফল এত বর্গ মিটার বেড়ে যায়। তাহলে আগের সূত্র অনুযায়ী কী হবে, আগের সূত্র অনুযায়ী যেরকম হবে √3/4 x + 1 ধরলাম আমরা কতটুকু বাড়াইলাম x প্লাস এ, ধরো আমাদের ধরে নিলাম যে আমাদের ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য a, তাহলে a প্লাস আলটিমেটলি x। তো আমরা আগের ক্ষেত্রে দেখো একটা জিনিস লক্ষ্য করো, আমরা কিন্তু বাহুর দৈর্ঘ্যটা জানি, বাহুর দৈর্ঘ্যটা কিন্তু পেয়ে গেছি কত a 3/2, তাহলে 3/2 প্লাস x ভাগ হচ্ছে √3/2 a ইন্টু 3/2 সমান কত হবে 7√3। দেখো এটাই কিন্তু আমাদের টোটাল যে ঘ নাম্বার প্রবলেমটা, এটার সমাধান। বলছে যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত মিটার বাড়ালে, ধরে নিলাম ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য x মিটার বাড়ালে √3/4 √3/4 দেখো তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ধরে নিছি x মিটার বাড়াইছি, তাহলে বাহুর দৈর্ঘ্য ছিল কত √3/2, তাই না? তাহলে এর সাথে x মিটার বাড়াইছি, তাহলে আমাদের অনুযায়ী কত মিটার বৃদ্ধি পাইছে, এত বর্গ মিটার বৃদ্ধি পাবে। তাহলে এখান থেকে তোমরা কি x এর মানটা বের করতে পারবা না? অবশ্যই x এর মানটা বের করতে পারবো, ঠিক আছে? তো এইখানে ক্যালকুলেশন করে x এর মানটা বের করে ফেলবা। ওকে, এটাই হচ্ছে আমাদের প্রবলেম, হুবহু একই টাইপের প্রবলেম। দেখো পরবর্তী যে প্রবলেমটা, যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার কমালে ক্ষেত্রফল 6√3 বর্গ মিটার কমে যায়। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার কমালে, তাহলে আলটিমেটলি এটা কি হইতেছে, হুবহু আগের প্রবলেমটা আছে। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, তারপরে একটি সমবাহু ত্রিভুজ অভ্যন্তরস্থ বিন্দু থেকে 3টি বাহুর উপরঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে, হুবহু এই প্রবলেমটা আমরা আগে করে আসছি, ঠিক আছে? ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো, এটা আমরা করেই আসছি প্রিভিয়াস প্রবলেমটা। আর এটা তো সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার কমালে, ওই যে আগেরটার মতো হুবহু সেম প্রবলেম, আগের প্রবলেমটাই। তো এটা আর আমরা এখানে করব না, নেক্সট প্রবলেমে চলে যাব। দেখো 8 নাম্বার কি আছে, যে একটি নির্দিষ্ট বিন্দু এ হতে রহিম ও করিম যথাক্রমে ঘন্টায় 8 কিলোমিটার ও 10 কিলোমিটার ও 8 কিলোমিটার বেগে যাত্রা শুরু করে এবং 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে? 5 ঘন্টা পর তারা যথাক্রমে বি এবং সি বিন্দুতে পৌঁছাইলো। ভালো কথা, বি এবং সি বিন্দুতে তারা পৌঁছাইলো। তো এখন বলতেছে যে উদ্দীপক অনুসারে একটি আনুপাতিক চিত্র আঁকাইতে বলছে। তাহলে বোঝার চেষ্টা করি, একটি নির্দিষ্ট বিন্দু, ওই যে এই নির্দিষ্ট বিন্দুর প্রবলেম কিন্তু করে আসছো, তারপর আবার একটু বোঝাই। ধরে নির্দিষ্ট বিন্দু হচ্ছে এটা, বিন্দু থেকে এদিকে একজন যাচ্ছে 120 ডিগ্রি কোণ করে যাচ্ছে, তাহলে এদিকে আরেকজন যাচ্ছে, মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি, ঠিক আছে, যাচ্ছে। তো একটি নির্দিষ্ট বিন্দু এ হতে, বিন্দুটা দেওয়া আছে এ হতে রহিম, তাহলে এদিকে যাচ্ছে কে, রহিম বেচারা, আর এদিকে যাচ্ছে হচ্ছে করিম বেচারা, ঠিক আছে? 10 কিলোমিটার বেগে, 10 কিলোমিটার পার আওয়ার, আর এই যাচ্ছে হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করে, এবং মধ্যবর্তী কোণ হয় তাদের 120 ডিগ্রি। 5 ঘন্টা পর তারা যথাক্রমে বি এবং সি বিন্দুতে পৌঁছায়। তাহলে 5 ঘন্টা পর এই রহিম বেচারা যায় বি বিন্দুতে, করিম বেচারা যায় সি বিন্দুতে, ঠিক আছে? তাহলে দেখো দূরত্বটা কিভাবে বের করতে পারি, সে গেছে হচ্ছে 10 কিলোমিটার বেগে যাত্রা শুরু করে এবং 5 ঘন্টা পর তার দূরত্ব, তাহলে 1 ঘন্টায় সে যায় হচ্ছে 10 কিলোমিটার, তাহলে 5 ঘন্টায় সে যাবে 50 কিলোমিটার। অর্থাৎ আমাদের এখানে এ বি সমান হচ্ছে আলটিমেটলি 50 কিলোমিটার, আর এটা হবে 40 কিলোমিটার আলটিমেটলি। এটা হবে তাহলে কি 40 কিলোমিটার। তাহলে আমাদের এ সি পাইলাম আমরা হচ্ছে 40 কিলোমিটার। এখন বলতেছে যে উদ্দীপক অনুসারে আনুপাতিক চিত্র, এটা আমাদের উদ্দীপক অনুসারে আনুপাতিক চিত্র হয়ে গেছে। বিওসি এর মধ্যবর্তী দূরত্ব, ওই যে বিওসি এর মধ্যবর্তী দূরত্ব হুবহু আগের প্রবলেম। এই প্রবলেমটা আমরা করে আসছি কিনা, এই প্রবলেমটা করে আসছি, কারণ আমাদের এটা বের করার জন্য এটাকে এই আমাদের যেটা হচ্ছে ভূমি বিসি এর উপর এ বি এর উপর একটা লম্ব টানতে হবে। ধরে নিলাম এটা হচ্ছে আমাদের কি সিডি। তো আমরা একটা কাজ করব, আমাদের যেহেতু এটার ভ্যালু দেওয়া আছে, এটার মান হচ্ছে 40, তাই না? এটা হচ্ছে এটুকের ভ্যালু কত হবে 60 ডিগ্রি। তো আমরা এখান থেকে আলটিমেটলি এই যে দুইটা বাহু দেওয়া আছে, দুইটা বাহু
আমাদের একটা বাহুর মান দেওয়া আছে, অপর আরেকটা বাহুর মান কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো না? অবশ্যই পারবো। ধরো এখান থেকে তোমরা কোণ নিলে, একটা কোণ আছে এবং একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে অপর বাহুর দৈর্ঘ্য নিতে বের করতে পারবো। অপর বাহুর দৈর্ঘ্য যদি বের হয়ে যায়, ধরো তুমি সিডি, আচ্ছা তুমি এই এডির মানটা বের করবা। আচ্ছা দেখো এখান থেকে আমি যদি সূত্র ফেলি, এটা হচ্ছে আমাদের কি কোণ, তাহলে এটা হবে আলটিমেটলি লম্ব, আর এটা হলো ভূমি, আর এটা হলো অতিভুজ, তাই না? এটা হলো লম্ব, তাহলে আমাদের এখানে আলটিমেটলি হচ্ছে ভূমি অতিভুজ। ভূমি অতিভুজ সম্পর্ক কস, তাহলে কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি সমান হবে আমাদের কি হবে, ভূমি কত আছে এডি, ভাগ হচ্ছে আমাদের অতিভুজ কি আছে এসি, এসি আছে আমাদের আলটিমেটলি 40। তো এখান থেকে আমরা এডির মান বের করতে পারবো না, এডি সমান কিছু একটা তো পাবো। তাহলে এডির মান যদি পেয়ে যায়, তাহলে আমরা টোটাল কি পাইলাম, বিডির মান পাইছি, বিডির মান পাইছি। এখন আমাদের টার্গেট হচ্ছে কি এর মান বের করতে হবে, সিডির মান বের করতে হবে। তোমরা যদি এডির মান পেয়ে যাও, তাহলে এখান থেকে কোন দেওয়া আছে, এখান থেকে তোমরা সিডির মানটা বের করতে পারবে না? অবশ্যই। দুইটা বাহু পেয়ে গেছো, দুইটা বাহু দেওয়া থাকলে, আর একটা যদি তোমরা জানো যে দুইটা কোন একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য এবং একটা কোণ দেওয়া থাকলে আমরা কি করতে পারি, ওই ত্রিভুজটার আলটিমেটলি, অথবা এখানে তোমরা, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, এখান থেকে অতিভুজ ভূমি লম্ব, এখান থেকে আলটিমেটলি তুমি কিন্তু এটার মান বের করতে পারতেছো, এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি এডির মানও পেয়ে গেলা, তুমি তাহলে কি পাইলা, বিডির মান পাইলা। বিডি সমান আলটিমেটলি কি হবে, এডি প্লাস হচ্ছে এবি, তাই না? আমাদের এডির মান আমরা বের করলাম, এখান থেকে আমাদের এবির মান দেওয়া আছে, তাই না? এখানে 50, তাহলে এটা সমান 50 আমরা পেয়ে গেছি। ওকে, আর আমরা কি করব, এখানে আবার সমকোণী ত্রিভুজ, আমরা এক কাজ করব, এসিডি, এসিডি সমকোণী ত্রিভুজ, এসিডি সমকোণী ত্রিভুজ থেকে তুমি এইটার মানটা বের করে নিবা, সিডির মানটা বের করে নিলা। তাহলে সবগুলোর মান পাইছো, তুমি সিডির মান পাইছো, তুমি বিডিরও মান পাইছো। তাহলে তখন তুমি কি নিবা, ত্রিভুজ ত্রিভুজ নেওয়া হচ্ছে বিসিডি, ত্রিভুজ বিসিডি। এই ত্রিভুজ থেকে তুমি কার মান বের করবা, সিবির মান বের করবা। কি বলছে, বিওসি এর মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে, অতিভুজের মান। তাহলে আমরা কিসের মান জানি, সিডির মান জানি, আমরা কি জানি, বিডির মানও জানি। তাহলে আমাদের টার্গেট হইতেছে কার মান, বিসির মান বের করা। অর্থাৎ আলটিমেটলি বিসি সমান হবে আলটিমেটলি রুট ওভার বিডি স্কোয়ার প্লাস হচ্ছে সিডি স্কোয়ার। সিডি স্কোয়ার মানও আমরা বের করতে পেরেছি এবং আমরা বিডি স্কোয়ার মানটাও বের করতে পেরেছি। তাহলে এখান থেকে আমরা বিসির মানটা বের করতে পারবো। তাহলে বিসি এর মধ্যবর্তী দূরত্ব আমরা পেয়ে গেছি, ঠিক আছে। এবং এই প্রবলেমগুলো কিন্তু যেহেতু আমরা প্রবলেম সলভ করতেছি 16.12 চ্যাপ্টার, তা 10ম অধ্যায়ে কিন্তু এই টাইপের প্রবলেমগুলো আমরা করে আসি, যে একটা কোণ, একটা বাহু দেওয়া থাকলে অপর বাহু বের করা যায়, ঠিক আছে। তো এটা দুই ফরম্যাটে তোমরা করতে পারো, যেভাবে খুশি করতে পারো, ঠিক আছে। তো পরবর্তী যে প্রবলেমটা, যদি রহমান ঘন্টায় 7 কিলোমিটার বেগে রহিমের বিপরীত দিকে, দেখো রহিম বেচারা কোন দিকে যেতেছে, রহিম বেচারা হচ্ছে এদিকে। তো রহমান বেচারা কোন দিকে যাচ্ছে, দেখো এই চিত্রটাকে একটু ড্র করতে হবে। আচ্ছা আমরা নতুন একটা চিত্র ড্র করি, দেখি কি দাঁড়ায়। যদি রহমান ঘন্টায় 7 কিলোমিটার বেগে রহিমের বিপরীত দিকে যায়, তাহলে রহিম গেছে এরকম, রহিমের বিপরীত দিকে যদি যায়, রহিমের বিপরীত দিকে যদি যায় 5 ঘন্টা পর ডি বিন্দুতে মিলিত হয়। 5 ঘন্টা পর সে কোথায় গেছে, 5 ঘন্টা পর ধরো সে গেছে হচ্ছে ডি বিন্দুতে মিলিত হয়েছে। কোথায়, ডি, এটা হলো ডি বিন্দুতে, এটা 5 ঘন্টা পর ডি বিন্দুতে মিলিত হয়েছে, ঠিক আছে। 5 ঘন্টা পর এখানে এ থেকে ডি বিন্দুতে যায়, বিপরীত দিকে যায়, রহিম যাচ্ছে এদিকে, রহমান যাচ্ছে উল্টার দিকে। তাহলে 5 ঘন্টা পর 7 কিলোমিটার বেগে, তাহলে 5 7 35 কিলোমিটার আসছে এই দূরত্ব, অর্থাৎ এডি সমান হচ্ছে 35 কিলোমিটার, বুঝতে পারছো, 35 কিলোমিটার। আমার এটা কত ছিল বলো তো, এটা ছিল 40 কিলোমিটার, এটুক ছিল 50 কিলোমিটার। এটার মান আমরা বের করছি আগের প্রবলেমে, আলটিমেটলি বের করছি, এটার মান বের করছি। তো আমাদের এখন বের করতে হবে এই সিডির মানটা বের করতে হবে। দেখো এটার কোণ ছিল 120 ডিগ্রি, আর এটা তাহলে হবে 60 ডিগ্রি। তো আমরা জানি যে একটা ত্রিভুজের যদি দুইটা বাহু একটা কোণ দেওয়া থাকলে, তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এখান থেকে এ সি ডি সমান হাফ ইন্টু ভূমি ধরো হচ্ছে এডি ইন্টু হচ্ছে আমাদের দুইটা বাহু, তাহলে হাফ ইন্টু কি আছে এডি, আর এটা হবে সিডি, এর সাথে হবে সাইন 60। আমরা জানি যে একটা ত্রিভুজের কি যদি দুইটা বাহু দেওয়া থাকে, একটা কোণ দেওয়া থাকলে, তাহলে আমরা ওই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে পারি, ক্ষেত্রফল। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আলটিমেটলি লক্ষ্য করো, এখান থেকে তোমরা কি করতে পারবা, সিডির মানটা বের করতে পারতেছো। বা আমাদের এখানে দেখো, এখানে আমাদের সিডির মানটা আলটিমেটলি যেহেতু দেওয়া আছে, দেখো আমাদের এখানে কি দেওয়া আছে,
এসি দেওয়া আছে। আচ্ছা আমাদের এখানে এসি দেওয়া আছে, এডি না সিডি না, আমাদের এখানে দেওয়া আছে এডি এবং এসি দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে কাজ করা হাফ ইন্টু কি বসাই দিলা 35 গুণন হচ্ছে 40 গুণন হচ্ছে কত সাইন 60 ডিগ্রি, টোটালটার যে ভ্যালু আসে এখানে আলটিমেটলি এটা টোটাল একটা ভ্যালু আসবে, এটি হিসাব করলে কাটাকাটি চলে যাবে 20 গুণ 35 আলটিমেটলি 70 700 ইন্টু সাইন 60 কত হচ্ছে, এটা হবে 20 70 700 ইন্টু সাইন 60। তো এর সাইন 60-র মান আমরা কত জানি √3/2, যাই হোক এটার মান বসাই দিলে 70 ইন্টু √3/2, এই যে টোটাল একটা মান পাইলাম আমরা। হ্যাঁ, এই মানটা আমরা বসায় দিলাম, কার মান পাইলাম, এই ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রফল পাইছি। তো আমরা আগে কি করছি, আগে আবার ত্রিভুজ এ বি সি এটার ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব। এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করার জন্য আমাদের এখানে একটা কাজ করা লাগতে পারে। কি কাজ করা লাগতে পারে দেখো তো, বলা হচ্ছে যে বি সি ডি বিন্দু দ্বারা আবদ্ধ এলাকাটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে আমরা কি পাইছি, এ সি ডি এটার কিন্তু ক্ষেত্রফল কি পাইলাম, এই যেটা 70 ইন্টু √3/2, এটা হচ্ছে আমাদের এসিডি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল। তাহলে আমাদের ত্রিভুজ এখানে হচ্ছে যে এবিসি এর ক্ষেত্রফল কিভাবে বের করবা, এবিসি এর ক্ষেত্রফল কিভাবে বের করো যে একটু লক্ষ্য করো তো তোমরা। এখান থেকে আমাদের টোটাল ক্ষেত্রফল বের করতে হচ্ছে। এখানে একটা কাজ করা যায়, এখানে যদি তোমরা এই যে আগের মতো করে কিন্তু আমরা এই ত্রিভুজটা যে এবিসি এর পরিসীমা বের করতে পারি। দেখো এখানে আমরা প্রত্যেকটা বাহুর কি পাইছিলাম, আগে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য পাইছি না, দৈর্ঘ্য পাইছি, কিন্তু আগে যেহেতু আমরা করে আসছি তার মানে আমরা এখানে কি করছিলাম, এটা জানি 50, এটা জানি কত 40, আর আলটিমেটলি আমরা আগের বিসির পরিমাণ কিন্তু আমরা বের করছিলাম, বিসির পরিমাণটা বের করছিলাম না আগের প্রবলেমে, যেটা আমাদের বিওসির মধ্যবর্তী দূরত্ব ছিল, যেটাই হোক একটা কিন্তু দূরত্ব আসছিল। তাহলে দেখো ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য যখন তুমি পেয়ে যাবা তখন ত্রিভুজটার ক্ষেত্রফল কিভাবে বের করবা, ক্ষেত্রফল বের করবা হচ্ছে এই সূত্র দিয়ে। সূত্রটা হচ্ছে ত্রিভুজের 3টা বাহু, অর্থাৎ আমরা এখান থেকে ত্রিভুজ এ বি সি সমান বলবো √s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এস হচ্ছে ত্রিভুজের অর্ধ পরিসীমা, তোমাদের কি করতে হবে, ত্রিভুজটার অর্ধ পরিসীমা বের করতে হবে। ত্রিভুজের পরিসীমা কি, অর্ধ পরিসীমা। ত্রিভুজের পরিসীমা হচ্ছে ত্রিভুজের 3 বাহুর যোগফল, অর্থাৎ এ বি যোগ বিসি যোগ এসি, এটা সমান হচ্ছে এস। ত্রিভুজের আমাদের কি করতে হবে, পরিসীমাটা বের করে নিতে হবে। 3 বাহুর যোগফল বের করবা, তার পরবর্তীতে 2 দ্বারা ভাগ করবা, অর্ধ পরিসীমা পেয়ে যাবা, ওইটার মানটা এসে বসাবা। কি বললাম, ত্রিভুজের আমাদের এটা হচ্ছে ত্রিভুজের মানে পরিসীমা এবং ত্রিভুজের বাহু। আমাদের দেখো ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে, যে কোনো ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে এটা, সমান হচ্ছে √s ইনটু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এখান থেকে a প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্যের যোগফল, এটা হচ্ছে ত্রিভুজের পরিসীমা। পরিসীমাকে কি করবা, 2 দ্বারা ভাগ করবা, পরিসীমাকে 2 দ্বারা ভাগ করবো। এখানে আমাদের 50 আছে, এটা আছে কত 40 আছে, এটার মান দেওয়া নাই, এটার মান আমরা কি করছি আগের প্রবলেমটাতে আমরা বের করছিলাম যে বিওসি এর মধ্যবর্তী দূরত্ব কিন্তু আমরা বের করে আসছি। তাহলে 3টার যোগফলকে 2 দ্বারা ভাগ করে দিবা, যাই হোক এটাকে 2 দ্বারা ভাগ করলে একটা বিষয় আসবে, ঠিক আছে। ওইটার মানটা এস, এখানে ওইটার মানই হচ্ছে এস। এস এর মান তুমি পেয়ে গেলা অর্ধ পরিসীমা, আর এ বি সির মান তো দেওয়া আছে, ধরে নিলাম এটা হচ্ছে এ বি সমান ধরলাম এ সমান কত আছে 50, এখানে আমাদের আছে কত, এসি সমান আছে ধরলাম হচ্ছে ধরো সি সমান কত আছে আমাদের 40, এবং বিসি সমান আমাদের ধরলাম হচ্ছে বি এর মানটা আমরা কি করছি আগে বের করছিলাম, যেহেতু আমি সলভ করি নাই, আলটিমেটলি তোমাদের ইটা করে নেই, হিসাবটা যেহেতু করে নেই, এটার মান বসাই দিবা। তাহলে এস জানো, এবিসি জানো, তাহলে এটার একটা ভ্যালু আসবে, এটার যে ভ্যালু আসবে তাহলে এটাই হবে আমাদের ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমরা পাইলাম, এবং কি পাইলাম, ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল পাইলাম। এই 2টা ত্রিভুজের ক্ষেত্রফলই তো আলটিমেটলি ত্রিভুজ বিসিডি নির্ধারণ করে, কারণ দেখো এখানে একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এবং এটা একটা আলটিমেট একটা ত্রিভুজ। আমি যদি আরেকবার একটু তোমাদের জন্য ড্র করি, এখানে একটা ত্রিভুজ, এটা হচ্ছে কি এসিডি, এটা হচ্ছে এ বি সি। ওকে, আশা করি তোমরা প্রবলেমটা বুঝতে পেরেছো। ওকে, আমরা এখন নেক্সট প্রবলেমে যাব। দেখো এখানে যে একটি জমির দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 60 মিটার, ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। যদি পুকুরের প্রত্যেক পারের রাস্তার
4 মিটার হয়, প্রত্যেক পারের রাস্তা 4 মিটার হয়, তবে রাস্তার মানে যেটা বলা যায় মানে চওড়া আর কি, তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। ম্যাথটা বোঝার চেষ্টা করি। একটি জমির দৈর্ঘ্য 80 মিটার এবং 60 মিটার, দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 60 মিটার। ধরো এটা হচ্ছে একটা জমি, এটা একটা জমি, ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো, ঠিক আছে। যদি পুকুরের প্রত্যেক পাড়ের রাস্তা 4 মিটার হয়, তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। পাড়ের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তাহলে প্রাথমিকভাবে জমির দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, তাহলে জমির আমরা কি করতে পারবো, জমির ক্ষেত্রফল বের করলাম। ওই জমির মাঝে একটি মানে মাঝখানে আছে, জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। ধরো এই জমির মাঝখানে এরকম একটা কি করা হয়েছে, এরকম একটা পুকুর খনন করা হয়েছে, ঠিক আছে। তাহলে এই যে জায়গাগুলো আছে এগুলো হচ্ছে পুকুরের পাড়, ওকে, এটা হচ্ছে পুকুরের পাড়, বুঝতে পারছো। এই যে অঞ্চলটুকু আছে এটা হচ্ছে পুকুরের পাড়, তাহলে এটা হলো পুকুরের পাড়। তাহলে আমরা যদি বলি যে একটা জমি হইতেছে কত, এটা হলো ধরো এ বি সি ডি, এটা হচ্ছে একটা জমি, পি কিউ আর এস, এটা হচ্ছে একটা পুকুর, ঠিক আছে। যদি পুকুরের প্রত্যেক পাড়ের রাস্তা মানে 4 মিটার হয়, অর্থাৎ এই যে এইটুকু আছে, এইটুকু আলটিমেটলি হচ্ছে কত, 4 মিটার, এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, ঠিক আছে, 4 মিটার। তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে প্রাথমিকভাবে কাজ করব আমরা, জমির ক্ষেত্রফল নির্ণয় করি। জমির ক্ষেত্রফল কি হবে, জমির ক্ষেত্রফল সমান কত হবে, 80 গুণ 60 বর্গমিটার, 4800 বর্গমিটার হয়ে গেল, এটা হলো জমির ক্ষেত্রফল। এখন রাস্তা যেহেতু আছে, হ্যাঁ, তো যদি পুকুর প্রত্যেক পাড়ের রাস্তা 4 মিটার হয়, তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল দেখো। এখন একটা জিনিস লক্ষ্য করো, আমরা যদি পুকুরের ক্ষেত্রফলটা বের করতে পারি, তাহলে কিন্তু আমরা কি পুকুরের পাড়ের ক্ষেত্রফল বের করতে পারবো। এখন একটা কাজ করতে হবে, যেহেতু আমাদের পুকুরের পাড়ের ইটা মানে চওড়া কতটুকু, 4 মিটার, ঠিক আছে, বের দেওয়া আছে। তো আমরা এখান থেকে আমরা আলটিমেটলি পাড়ের ক্ষেত্রফলটা কীভাবে বের করতে পারি, যদি বলি যে আমাদের এরকম যে পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য, এই পার বাদে পুকুরের দৈর্ঘ্য, এই আলটিমেটলি এখান থেকে দেখো, আমরা যদি বলি যে এই টোটাল কত ছিল, এখান থেকে যদি দেখো, আচ্ছা একটু তোমাদের বোঝার সুবিধার্থে, এই যে এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা, এটা ছিল আলটিমেটলি কত আমাদের 60। তাহলে এই যে এই পয়েন্টের ভ্যালু কত হবে, এখানে 4 কমে গেছে, এখানে 4 কমে গেল, তাহলে 4 4 8 কমে গেল, তাহলে এটা কত হয়ে যাবে, এটা হবে 52 হয়ে যাবে, বুঝতে পারছো। আবার একইভাবে এই টোটালটা কত ছিল আমাদের, কত ছিল 80, তাহলে এখান থেকে 4 কমে যাবে, এখান থেকে 4 কমে যাবে, তাহলে এটা হয়ে যাবে কত, 72। তাহলে আমরা আলটিমেটলি যে পার বাদে পুকুরের দৈর্ঘ্য পাবো হচ্ছে কত, পার বাদে পুকুরের দৈর্ঘ্য হচ্ছে আলটিমেটলি কত হবে আমাদের, 60 মাইনাস 4 ইন্টু 2 সমান হচ্ছে কত, 52 মিটার। আমি ইংরেজিতে লিখলাম। আর তাহলে প্রস্থ কি হবে, আমি আর লিখলাম না, প্রস্থ হবে তাহলে একইভাবে 80 মাইনাস 4 ইন্টু 2, তাহলে কত হলো 72। এটা হলো পার বাদে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ। তাহলে পার বাদে পুকুরের ক্ষেত্রফল কত হচ্ছে, পার বাদে পুকুরের ক্ষেত্রফল সমান আমরা কত পাচ্ছি, 72 ইন্টু 52, এটার যা ভ্যালু, ঠিক আছে। তাহলে পার বাদে পুকুরের ক্ষেত্রফল, আর এটা হলো জমির ক্ষেত্রফল। তাহলে জমির ক্ষেত্রফল থেকে যদি পার বাদে পুকুরের ক্ষেত্রফল এটা বাদ দাও, তাহলে তো তুমি পাড়ের ক্ষেত্রফলটা পাবা। অর্থাৎ এটা হলো টোটাল জমির ক্ষেত্রফল, আর এটা হইতেছে পুকুরের ক্ষেত্রফল। তাহলে আলটিমেটলি তুমি যদি জমির ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফলটা বাদ দাও, তাহলে তুমি পাড়ের ক্ষেত্রফল পাইতেছো। তাহলে পাড়ের ক্ষেত্রফলটা কি হবে বোঝো, তাহলে পাড়ের ক্ষেত্রফল সমান হচ্ছে 4800 বিয়োগ যেটা, এটাই হচ্ছে আমাদের পাড়ের ক্ষেত্রফল, তাই না, এটাই হচ্ছে আমাদের পাড়ের ক্ষেত্রফল, ঠিক আছে, পাড়ের ক্ষেত্রফল। তো এটাই আমাদের বের করতে বলছে, পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। বুঝতে পারছো, আশা করি বুঝতে পেরেছো প্রবলেমটা, ওকে। দেখো, একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার ও প্রস্থ 30 মিটার, বাগানের ভিতরে সমান পারবিষ্ট একটি পুকুর আছে, পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফল এত অংশ হলে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নয়। হুবহু একই টাইপের ম্যাথ, একই টাইপের। দেখো, একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার, বাগানের ভিতরে সমান পারবিষ্ট একটি পুকুর আছে, কি আছে, সমান পারবিষ্ট।
মানে সমান পার, এখানে আলটিমেটলি চতুর্দিকে সমান পারবিষ্ট একটি পুকুর আছে, পুকুরের আমরা ধরে নিলাম পাড়ের দৈর্ঘ্যটা, আমরা পাড়ের যে প্রস্থটা ওটা আমরা এখানে দেওয়া নাই, সমানের জায়গায় আমরা ধরে নিব এটা এক্স ধরে নিলাম। আচ্ছা, পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফল এত অংশ হলে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করা, খুব সহজ একটা ম্যাথ, খুব সহজ, একদম এত সহজ যে আগেরটার থেকেও সহজ। তাহলে আগের দেখো বাগানের দৈর্ঘ্য প্রস্থ ছিল, তাহলে বাগানের আমরা কি বের করতে পারি, বাগানের ক্ষেত্রফল আমাদের কত হবে, বাগানের ক্ষেত্রফল হবে 1200 বর্গ মিটার, তাই না, ডিরেক্টলি যদি বলি বাগানের, তাহলে বাগানের ভিতরে সমান পার বিশিষ্ট ধরলাম, পাড়ের মানে পাড়ের যে ইটা চওড়াটা এটা হচ্ছে এক্স মিটার, তাহলে আলটিমেটলি আমাদের যেহেতু এটা কি আছে, তাহলে আমরা বলতে পারি যে পার সহ মানে পার বাদে, সরি পার বাদে পুকুরের দৈর্ঘ্য তাহলে কত হবে 40 - 2x। আমরা ধরে নিছি যে পাড়ের চওড়া হচ্ছে পাড়ের চওড়া বা পাড়ের প্রশস্ত হচ্ছে কত x মিটার, তাহলে আমাদের কি করতে হবে, উভয় পাশে যেহেতু কি থাকে পুকুরের কি উভয় পাশে কি থাকবে, আলটিমেটলি কি থাকবে, এখান থেকে বাদ দিতে হবে, পাশ থেকে বাদ দিতে হবে, পাশ থেকে বাদ দিতে হবে, পাশ থেকে আগের মতোই, তাহলে এটা হবে, তাহলে প্রস্থ কত হবে বলো তো, প্রস্থ হবে সমান হচ্ছে 30 - 2x মিটার, তাই না। তাহলে এখানে আলটিমেটলি কি হলো, তাহলে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফল এত অংশ হলে, তাহলে আলটিমেটলি আমাদের বাগানের ক্ষেত্রফল হচ্ছে 1200, শর্ত মতে এই দুইটার ক্ষেত্রফল 40 - 2x আর এখানে হচ্ছে 30 - 2x। বলতেছে যে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের অর্ধেক, অর্থাৎ এটা হলো আমাদের পুকুরের ক্ষেত্রফল, এটা হলো বাগানের ক্ষেত্রফল, তাহলে অর্ধেক যদি হয় তাহলে 2 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ হবে কত 600। তো এখান থেকে সমাধান করে তোমরা এক্স এর মানটা বের করতে পারবে না, এক্স এর মান বের করতে পারলে তাহলে তোমরা পুকুরের দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাবা, এই যে ওটা হচ্ছে আমাদের পুকুরের দৈর্ঘ্য, এক্স এর মানটা বসাই দেবা, ওয়াই এর মানটা বসাই দেবা, আগেরটার মতো, আগেরটায় যা যদি তোমাদের পাড়ের দৈর্ঘ্যটা দেওয়া ছিল মানে পুকুরের পাড়ের, এখানে দেওয়া নাই, এই জন্য আমরা এক্সটা ধরে নিছি, বুঝতে পারছো। ওকে, দেখি নেক্সট প্রবলেমটা কি আছে আমাদের, দেখো একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান, হ্যাঁ, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল এত বর্গমিটার, প্রতিটি 80 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে, আবার বোঝাতে চাচ্ছি একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমা, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, ধরলাম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, ধরলাম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান হচ্ছে x মিটার, দৈর্ঘ্য তাহলে আচ্ছা দৈর্ঘ্য না সরি প্রস্থ ধরলাম, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে দৈর্ঘ্য কত হবে বলো তো, দৈর্ঘ্য হবে 3x মিটার, তাহলে আলটিমেটলি ক্ষেত্রফল কি হবে বলো তো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 3x স্কয়ার মিটার, 3x স্কয়ার বর্গমিটার হবে, সরি বর্গমিটার হবে, 3x স্কয়ার বর্গমিটার হবে, এটা বর্গমিটার হবে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এটা সমান, তাহলে শর্ত মতে 3x স্কয়ার সমান কত আছে 768, বা x স্কয়ার সমান হচ্ছে 768 কে যদি 3 দ্বারা ভাগ করি হচ্ছে যাবে 2 বার, থাকবে হচ্ছে 1 5 বার, আবার যাবে 6 বার, 256 হবে, ঠিক আছে। তাহলে x স্কয়ার, তাহলে x সমান কত হবে, x সমান হবে হচ্ছে 16, ঠিক আছে। তাহলে আমরা কি পাইলাম, আমরা প্রস্থ পাইলাম কত, প্রস্থ হচ্ছে আমাদের হয়ে গেল কত, সমান হচ্ছে 16 মিটার, এটা হবে 48 মিটার, ঠিক আছে। তাহলে প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে, তাহলে দেখো এখানে প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে, তাহলে এখানে বলা হচ্ছে যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান, তাহলে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা কিভাবে বের করব, আয়তক্ষেত্রের পরিসীমা আলটিমেটলি 2 দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য ইনটু প্রস্থ কত আছে আমাদের, এটা কত হবে 64 হবে, তাহলে 64 2 দৈর্ঘ্য, তোমরা জানো যে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় সূত্র কি 2 দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে 2 দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে কত হয় 16 আর 48 যোগ করলে কত হচ্ছে 64, তাহলে 2 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে 128 হয়ে গেছে, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত পাইলাম আমরা 128। তো এখানে আমাদের বলতেছে যে বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার সমান, তাহলে প্রতিটি 40 সেন্টিমিটার বর্গের পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁচে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, দেখো বর্গক্ষেত্রে এটা হলো আমাদের আলটিমেটলি বর্গের পরিসীমা, তাহলে বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত হবে, আমরা জানি বর্গের 4 বাহুর যোগফলই হচ্ছে বর্গের পরিসীমা, তাই না, 4টা বাহুর যোগফল যোগ করলে যা পাই এটা বর্গের পরিসীমা, তাহলে এটাকে 4 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 128 ভাগ 4 দ্বারা যদি ভাগ করো তাহলে কত হবে 3, আর এটা হচ্ছে 2 32,
এটা হলো বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে 32 স্কয়ার। 32 স্কয়ার এটা হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমাদের প্রতিটি 40 সেন্টিমিটার, এটাকে আমরা মিটারে কনভার্ট করতে হবে, এত মিটার হবে। তাহলে 40/100 ভাগ করে দিতে হবে, ঠিক আছে? এত মিটার বা এত মিটার। তাহলে দেখো এত মিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি পাততে, তাহলে আমাদের ক্ষেত্রফল পাইছি এত। ক্ষেত্রফল কত পাইছি? 32 স্কয়ার। তাহলে 32 স্কয়ার ভাগ হচ্ছে আমাদের কত লাগবে? 0.40। এতগুলাই তো আমাদের কি লাগবে? পাথর লাগবে। কারণ আমাদের টোটাল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হইতেছে কত? 32 স্কয়ার। তো আমাদের 32 স্কয়ার ফিট যদি বর্গক্ষেত্র হয়, এক্ষেত্রে আমাদের প্রতিটি যদি পাথর যদি 0.4 বর্গমিটার হয়, তাহলে আমাদের এটাকে আমাদের 0.4 দ্বারা ভাগ করলে তো কি পরিমাণ আমাদের পাথর লাগবে এটা পেয়ে যাব। বুঝতে পারছো? খুব ইজি একটা ম্যাথ ছিল। ওকে, নেক্সট প্রবলেমে যাই। দেখো একটি সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান। সামান্তরিকের ভূমি এত মিটার উচ্চতা। দেখো ভূমি উচ্চতা দেওয়া আছে, তাহলে সামান্তরিক ক্ষেত্রফল কি হবে? সামান্তরিক ক্ষেত্রফল আমরা জানি কি আলটিমেটলি হচ্ছে যে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে 125 গুণন 5 হবে। তাহলে এটা হবে সামান্তরিকের কি আলটিমেটলি ক্ষেত্রফল হবে। সামান্তরিকের ক্ষেত্রফল হবে 125 গুণন 5, অর্থাৎ 625 বর্গ মিটার। এটা একটি সামান্তরিক ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। তাহলে এটা যদি সামান্তরিক ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হয়, তাহলে এটাকে আমরা, এটা হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে 625 হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে একটি বর্গের আলটিমেটলি একটি বর্গের দৈর্ঘ্য কত, বর্গের বাহুর দৈর্ঘ্য কত হবে? 625কে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। হ্যাঁ, এটা হলো আমাদের বর্গের ক্ষেত্রফল। তাহলে আমাদের আলটিমেটলি যদি বর্গের ক্ষেত্রফল এটা হয়, এটাকে যদি আমরা ভাগ করি, তাহলে 25 হবে আমাদের কি এ, অর্থাৎ আমাদের এত মিটার। এটা হবে বর্গের এক বাহুর দৈর্ঘ্য, তাই না? এটাকে স্কোয়ার করলে কত হবে? বর্গের এক বাহু যদি 25 হয়, এটাকে স্কোয়ার করলে কিন্তু আমরা 625 পাচ্ছি। তাহলে আমাদের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করা। তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় সূত্র কি? √2a, √2 ইন্টু 25, অর্থাৎ 25√2। বুঝতে পারছো? খুব সহজ একটা ম্যাথ। আচ্ছা, ওইটা একই টাইপের প্রবলেম। এটা ওই যে বাগানের ভিতরে হচ্ছে, পুকুরের ভিতরে একই টাইপের প্রবলেম। এটা আমরা এখানে স্কিপ করব, এই প্রবলেমটা আমরা এখানে করব না। আচ্ছা, আমরা এই প্রবলেমটা নিয়ে এখানে কথা বলতে পারি, ঠিক আছে? দেখি এই প্রবলেমটা কি বলতেছে। আচ্ছা দেখো 14 নম্বর যে প্রবলেমটা, একটি ত্রিভুজের 3টি বাহুর অনুপাত 4:5:7 এবং পরিসীমা 64 সেন্টিমিটার। হ্যাঁ, তো ত্রিভুজটির পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সামান্তরিকের শূন্যিত বাহুদের একটি দৈর্ঘ্য 12 সেন্টিমিটার দেওয়া আছে, একটি কর্ণের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার দেওয়া আছে। তো বলতেছে যে একটি ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার। ঘনকের পৃষ্ঠতলের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 6a স্কোয়ার সমান হচ্ছে কত দেওয়া আছে? 600। এখান থেকে আলটিমেটলি a স্কোয়ার সমান হচ্ছে 100, বা a সমান হচ্ছে কত? 10। হ্যাঁ, তাহলে এই সমান কত হইতেছে? 10 হচ্ছে। আর খ যেটা বলতেছে যে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। কি বলতেছে দেখো, একটি ত্রিভুজের 3টি বাহুর অনুপাত 4:5:7, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলে এবং এর পরিসীমা দেওয়া আছে, পরিসীমা 64। তাহলে ধরে নিলাম ত্রিভুজটির বাহু 3টির অনুপাত দেওয়া আছে। ধরে নিলাম আমাদের ত্রিভুজটির প্রথম বাহু হচ্ছে 4x, দ্বিতীয় বাহু হচ্ছে 5x, তৃতীয় বাহু হচ্ছে 7x। এদের যোগফল 3 বাহুর সমষ্টি মানে ত্রিভুজের কি পরিসীমা সমান কত আছে? 64 দেওয়া আছে, বা 5 আর 9 16x সমান হচ্ছে কত? 64। সুতরাং x সমান কত হচ্ছে তাহলে? 4 সেন্টিমিটার। তাহলে আমরা কত পাইলাম? ত্রিভুজের একটি বাহু মানে আলটিমেটলি আমরা ধরে নিয়েছিলাম তাহলে কি কি ছিল? 4x মানে কত হবে? তাহলে একটি বাহু হবে তাহলে 4, x এর ভ্যালু কত পাইছি আমরা? কত? 4 পাইছি। তাহলে প্রথম বাহুটা হবে 16 সেন্টিমিটার, দ্বিতীয় বাহুটা হবে 20 সেন্টিমিটার, তৃতীয় বাহুটা হবে 28 সেন্টিমিটার। এই যে আমরা কি পাইলাম? ত্রিভুজের 3টা বাহু পেয়ে গেছি। হ্যাঁ, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখন ত্রিভুজের বাহু আছে এবং ত্রিভুজের পরিসীমা আছে। তাহলে পরিসীমাটাকে আমরা একটা সূত্র জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটা সূত্র হচ্ছে ত্রিভুজ ABC সমান আমরা কি বের করতে পারি? অর্ধ পরিসীমা বের করতে হবে। তাহলে পরিসীমা কত আছে? 64। এই 3টা যোগ করলে দেখো তোমার 64 হচ্ছে। 28 আর 20 যোগ করলে 48 আর 16 যোগ করলে কত? 64 হয়। এখানেও 64 আছে। তার মানে 64কে 2 দ্বারা ভাগ করলে ত্রিভুজের অর্ধ পরিসীমা S সমান হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে 64/2 সমান হচ্ছে 32। তাহলে অর্ধ পরিসীমা আমরা যদি একটা ত্রিভুজের অর্ধ পরিসীমা জানি এবং ত্রিভুজের কি জানি?
তিনটা বাহু জানি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এই সূত্র থেকে তোমরা কী করবা, ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা। এ হচ্ছে কত 16, বি হচ্ছে 20, সি হচ্ছে 28 এবং এস এর ভ্যালু হচ্ছে কত 32। সবগুলোর মান বসাই দিলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা পেয়ে যাবা। ওকে, তাহলে আমরা নেক্সট প্রবলেমে যাই, যে সামান্তরিকের অপর কোণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। দেখো এখানে বলা হচ্ছে যে ত্রিভুজটির পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সামান্তরিকের, তার মানে কি ত্রিভুজটার পরিসীমা যত 64, ত্রিভুজটির পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সামান্তরিকের সন্নিহিত বাহুদের একটির দৈর্ঘ্য। সামান্তরিকের শূন্য বাহুগুলা কি হয়, সমান হয় না, তোমরা জানো। ধরো এটা হচ্ছে একটা ধরো সামান্তরিক, ঠিক আছে। তো এই সামান্তরিক এটা হচ্ছে এ বি সি ডি, এটা একটা সামান্তরিক। তো বলতেছে সামান্তরিকের অপর কোণের দৈর্ঘ্য নির্ণয় করো। একটি বাহুর দৈর্ঘ্য, ধরো এই বাহুটা হচ্ছে 12 সেন্টিমিটার, ঠিক আছে। এবং কি দেওয়া আছে, কর্ণ ধরলাম বিডি কর্ণ সমান দেওয়া আছে, বিডি কর্ণ সমান হচ্ছে কত আছে 28 সেন্টিমিটার আছে। এবং আমাদের এডি সমান বিসি সমান হচ্ছে কত 12 সেন্টিমিটার দেওয়া আছে। হ্যাঁ, তো আমাদের এক্ষেত্রে বলছে যে অপর কর্ণ, অর্থাৎ আমাদের এসি সমান বের করতে হবে। এসি সমান হোয়াট, অর্থাৎ এই কর্ণটা বের করতে হবে। তো এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা এই এবি বাহুর বর্ধিতাংশের উপর লম্ব অঙ্কন করব এবং এই দিক থেকে আমরা সিডি বাহুর বর্ধিতাংশের উপর আরেকটা লম্ব অঙ্কন করব, ঠিক আছে। আরেকটা লম্ব অঙ্কন করে নিব। তাহলে দেখো এটাকে আমরা নাম দিতে পারি ওকে ডিই, এবং এটাকে দিলাম ধরো হচ্ছে যে এটা যেহেতু সি ছিল এটা দিলাম আমরা বিএফ, ঠিক আছে। এখন একটা জিনিস লক্ষ্য করো, আমাদের কিন্তু বের করতে হবে হচ্ছে এই যে এসি বের করতে হবে, সামান্তরিকের কর্ণ এসি বের করতে হবে। তাহলে এসি বের করার জন্য দেখো আমরা কি লাগতে পারে, আমাদের এসি বের করার জন্য কি কি লাগে, এসি বের করার জন্য আমাদের কি কি লাগতেছে। তো নর্মালি যদি চিন্তা করো, আচ্ছা এটাকে বর্ধিতাংশ না, এটা উল্টা হয়ে গেছে, এটাকে এদিকে নিতে হবে। যাই হোক, দেখো তো আমরা এখন কি করতে পারি, এই ক্ষেত্রে দেখো আমাদের এবি দেওয়া আছে। তো আমাদের লিটারেলি যখন আমরা ধরো এটা হচ্ছে সিএফ, আমরা যখন এই এসিটা বের করতে যাব, ধরো ত্রিভুজ এসিএফ হতে কিন্তু আমরা ইজিলি কি করতে পারতেছি, ত্রিভুজ এসিএফ হতে ইজিলি কিন্তু আমরা এসি কিন্তু বের করতে পারবো, যেটা এখানে অতিভুজ হবে। তাহলে আমাদের এটার জন্য আমাদের কার কার ভ্যালু দরকার, আমার জন্য সিএফ এর ভ্যালু দরকার, এএফ এরও ভ্যালু দরকার হবে, তাই না, এএফ এরও ভ্যালু দরকার হবে। তো আমাদের এখন একটা বিষয় লক্ষ্য করো তোমরা, যে আমরা সিএফ এবং এএফ এর ভ্যালু বের করি কিভাবে, সিএফ এবং এএফ এর ভ্যালুটা কিভাবে বের করতে পারি। তাহলে দেখো আমরা যদি এখানে ডি এর ভ্যালু বের করতে পারি, ডি সমান কি হবে, অবশ্যই কি হবে সিএফ হবে, তাই না, কারণ এটা কি আছে লম্ব আছে, সমান আছে। তাহলে দেখো আমরা ডিটা কিভাবে বের করতে পারি, আগে টার্গেট করি ডি। আমরা কিন্তু এবিটা জানি, আলটিমেটলি এই এবি কিন্তু আমরা জানি, এবি সমান হচ্ছে কত আমাদের, যেহেতু না সরি আমরা এবি জানি না, এবি ধরে নিলাম এক্স সেন্টিমিটার, এবি আমরা ধরে নিলাম এক্স সেন্টিমিটার। তাহলে এবি এক্স সেন্টিমিটার, আমরা জানতেছি হচ্ছে এডি হচ্ছে 12 সেন্টিমিটার এবং এটার ভ্যালু হচ্ছে কত, বিডি সমান হচ্ছে 28। তাহলে দেখো আমরা যদি ত্রিভুজ বিবেচনা করি, ত্রিভুজ এ বি ডি, ত্রিভুজ এ বি ডি বিবেচনা করো, এ বি ডি, এই ত্রিভুজের আমরা দেখো এই এডি আমরা জানি, এডি সমান কত আছে, এডি সমান হচ্ছে আমাদের এডি সমান হচ্ছে 12 সেন্টিমিটার এবং হচ্ছে আমাদের বিডি সমান হচ্ছে 28 সেন্টিমিটার এবং এবি সমান হচ্ছে এক্স সেন্টিমিটার। ওকে, তাহলে 12 28 এক্স পেয়ে গেছি আমরা। এখন এই ত্রিভুজ থেকে আমরা এক্স এর ভ্যালুটা বের করতে পারবো না, দেখো তো আমাদের এ বি ডি, এই ত্রিভুজ থেকে কিন্তু আমরা এক্স এর ভ্যালুটা বের করতে পারবো। তাহলে এক্স এর ভ্যালুটা আমরা কিভাবে বের করতে পারবো, দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে এক্স এর ভ্যালুটা নর্মালি যদি চিন্তা করো যে এখানে ভাই আমাদের একটা বাহু মিসিং আছে, একটা বাহু মিসিং আছে। তো এই বাহুটা আমরা যদি বের করতে যাই তাহলে আমাদের এখানে কী করতে হবে, নর্মালি চিন্তা করো এখানে কি আমরা ইয়ের সূত্র ফেলতে পারি, পিথাগোরাসের সূত্র ফেলতে পারি না, কারণ আমরা এখানে পিথাগোরাসের সূত্র এই জন্যই ফেলতে পারবো না যে এইখানে আমাদের নর্মালি সমকোণী ত্রিভুজ নাই। কিন্তু একটা মজার বিষয়, আমাদের কিন্তু পরিসীমা দেওয়া আছে, কী কী দেওয়া আছে, ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে। দেখো ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজের পরিসীমাটা দেওয়া আছে।
একটি ত্রিভুজের তিনটি বাহু দেওয়া আছে, ত্রিভুজটির পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমান্তরিকের। দেখো এখন লক্ষ্য করো যে আমাদের ABD, এই ত্রিভুজ ABD হতে আমরা x এর ভ্যালুটা কিন্তু বের করতে পারতেছি। x এর ভ্যালুটা কিভাবে বের করতে পারি লক্ষ্য করো, এই ত্রিভুজ এই যে আমাদের টোটাল যে ত্রিভুজটা ABD, ABD আচ্ছা দেখো তো এখানে আমাদের দেখো এই যে AB যে আমরা x ধরছি, এই AB এর মানটা কিন্তু আমরা বের করতে পারি। কিভাবে বের করতে পারি একটা জিনিস লক্ষ্য করো, আমার বলা হয়েছে যে ত্রিভুজটির পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমান্তরিক, অর্থাৎ সামান্তরিকের পরিসীমা ত্রিভুজের পরিসীমার সমান অর্থাৎ 64। তো সামান্তরিকের পরিসীমা নির্ণয় সূত্র কি 2 * দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য আমাদের কি আছে ধরো আছে হচ্ছে যে আমাদের ধরলাম AB প্লাস AD, তাহলে কত আছে AB আছে হচ্ছে ধরলাম x প্লাস কত আছে আমাদের হচ্ছে AD সমান হচ্ছে 12 সমান কত দেওয়া আছে দেখো তো 64, বা আমরা বলতে পারি 2x + 24 = হচ্ছে 64, বা হচ্ছে টুয়াইস x = কত হইতেছে আমাদের হচ্ছে 40। সুতরাং x আমাদের ভ্যালু কত আসতেছে 20। তাহলে আমরা AB সমান কত পেয়ে গেলাম 20 সেন্টিমিটার আলটিমেটলি পেয়ে গেছি। হ্যাঁ, যেহেতু আমাদের একটা ক্লু ছিল যে আমাদের সামান্তরিকের পরিসীমা ত্রিভুজের পরিসীমার সমান, তো আমরা সামান্তরিকের এটা হলো সামান্তরিকের পরিসীমা নির্ণয়ের সূত্র। তাহলে সামান্তরিক আমরা জানি সামান্তরিকের পরিসীমা সমান কত 2 * দৈর্ঘ্য গুণন প্রস্থ, যেটা দেওয়া আছে 64। এখান থেকে আমরা কি করলাম তাহলে AB এর মানটা আমরা বের করে ফেলছি। তাহলে AB সমান আমরা কত পেলাম আলটিমেটলি 20 সেন্টিমিটার পেয়ে গেছি। এখন একটা জিনিস লক্ষ্য করতো, এটার মান আমরা পাইলাম 20, ঠিক আছে 20 সেন্টিমিটার। আচ্ছা AB সমান হচ্ছে AB সমান এখানে লিখে দিই 20 সেন্টিমিটার, বোঝার সুবিধার্থে আবার 20 সেন্টিমিটার। তাহলে এখন একটা বিষয় লক্ষ্য করো যে আমরা এখানে কি কি পাইলাম। আচ্ছা দেখো তাহলে আমরা কি করছি, আমরা AB এর মানটা বের করছি। এখন আমরা একটা কাজ করতে পারি যে ত্রিভুজের যেহেতু আমরা জানি আলটিমেটলি আমরা এখানে একটা ত্রিভুজ নিতে পারি। ত্রিভুজ ধরো যদি আমরা ABD, যেহেতু আমরা এগুলো প্রত্যেকটার বাহু জানি, আমরা AB জানি AD জানি BD জানি, তাহলে ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারি। ABD এর ক্ষেত্রফল কি হবে √S * S - A * S - B * S - C। ওকে, তাহলে দেখো √S - A, তাহলে আমাদের S আছে, S এর ভ্যালু আমরা কত পাবো, যেহেতু আমাদের S এর ভ্যালু হবে কত, সামান্তরিকের পরিসীমা কত আছে আমাদের 64 অর্ধে কত হবে 32, তাহলে অর্ধ পরিসীমা আছে 32, তাহলে √32 - A ধরলাম হচ্ছে আমাদের ABD ধরলাম, আর কি হবে AD হবে। তাহলে ধরো হচ্ছে আমাদের এটা সমান ধরলাম A, এটা ধরলাম B, এটা ধরলাম হচ্ছে কি C। তাহলে AB সমান আমাদের কত আছে 20 আছে, S 32 মাইনাস কত আছে 28 আছে, আর আরেকটা হচ্ছে S যেটা হচ্ছে 32 মাইনাস কত আছে আমাদের 12 আছে। ঠিক আছে, এখান থেকে আমরা কি ত্রিভুজ ABD এর ক্ষেত্রফলটা পাবো না, অবভিয়াসলি ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলটা পাবো। এখন যদি ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলটা পেয়ে ABD এর ক্ষেত্রফলটা পেয়ে যায়, লক্ষ্য করো এই ABD এর সাথে আমাদের আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আমরা দেখো এই ত্রিভুজ ABD, এই ত্রিভুজের কিন্তু উচ্চতা হচ্ছে কত D, আমরা কিন্তু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই সূত্র থেকে আরেকটা বিষয় জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি আছে কি দেখো তো ত্রিভুজ ABD এর ভূমি হচ্ছে কত, ত্রিভুজ বিবেচনা করো ত্রিভুজ ABD, ওই একই ত্রিভুজ ABD এর ক্ষেত্রেও আমাদের কি হচ্ছে ABD এর জন্য উচ্চতা হচ্ছে D, তাহলে হাফ ইন্টু ভূমি আমাদের হচ্ছে কত হচ্ছে আমাদের আলটিমেটলি 20 ইন্টু কত আছে উচ্চতা হচ্ছে D সমান আমরা কত পাইলাম, এই যে আমরা যে কি পাইছি এই যে এটার যে ভ্যালুটা হবে এটার এক্সাক্ট ভ্যালু। আচ্ছা এটার এক্সাক্ট ভ্যালুটা আমি তোমাদের যদি বের করে দেখানোর দরকার হবে না, কারণ আমরা তো ত্রিভুজের এটার একটা ভ্যালু পাবো, এটার যে একটা ভ্যালু পাইলাম, অর্থাৎ আমাদের এই যে ত্রিভুজ ABD এর যে ক্ষেত্রফলটা পাইলাম, এই ক্ষেত্রফলটা যদি এখানে বসাও, মানটা বসাও, তাহলে তুমি D এর একটা মান পেয়ে যাবা। D এর মান পাইছো, D এর মানটা পেয়ে গেলা। ওকে, তোমরা D এর মানটা বের করো, D এর মানটা বের করে ফেলো। তাহলে D এর মানটা যদি বের করো তাহলে আমরা D পেয়ে গেলাম, D যদি পেয়ে যাই তাহলে CF পাবো, কারণ এটা সমান্তরাল, তাহলে D পাইছি CF পাইছি। এখন একটা জিনিস লক্ষ্য করো, আমরা কিন্তু AD সমান বলছিলাম কি BC, AD সমান বলছিলাম BC, তার মানে এটা সমান হচ্ছে 12,
এবং এটা সমান আমরা পাইলাম সামথিং একটা পাইছি, ডি সমান কিন্তু আমরা পেয়ে গেছি, এখান থেকে ডি পাইছি, ডি মানে আমরা সিএফটা পেয়ে গেছি। তাহলে আমরা এখানে কি পাইলাম, বিসি পেয়েছি, সিএফ পাইছি। একটা জিনিস লক্ষ্য করো, আমরা কিন্তু আলটিমেটলি এই যে এই ত্রিভুজ থেকে এটা হচ্ছে একটা কি, এখানে 90, তাহলে এটা একটা কি ত্রিভুজ বিসিএফ, এটা একটা কি সমকোণী ত্রিভুজ না? লক্ষ্য করো ত্রিভুজ বিসিএফ, ত্রিভুজ বিসিএফ, এটা একটা সমকোণী ত্রিভুজ। তো এখান থেকে তোমরা কার মান বের করতে পারো, আমরা সিএফ এর মানটাও জানলাম, বিসি এর মানটাও জানলাম, তাহলে বিএফ এর মান, তাহলে বিএফ সমান আলটিমেটলি হবে কি রুট ওভার বিসি স্কয়ার মাইনাস হবে সিএফ স্কয়ার, ঠিক আছে এখান থেকে। তাহলে এখান থেকে আমরা কার মান পেলাম, বিএফ এর মানটাও পেয়ে গেলাম, তাহলে বিএফ এর মানটাও পেয়ে গেছি। তাহলে যদি বিএফ পাওয়া যায়, তাহলে আমরা লক্ষ্য করো আমাদের এখানে এ, আমাদের এখন টার্গেট হচ্ছে, লাস্ট টার্গেট হচ্ছে যেহেতু আমাদের এসি বের করতে হবে, কর্ণ বের করতে হবে, তাহলে আমাদের ত্রিভুজ লাস্ট যে ত্রিভুজটা হবে এসিএফ ত্রিভুজ। লাস্ট আমরা যে ত্রিভুজটা নিব, আমাদের যেটা হচ্ছে যে আমাদের কাঙ্ক্ষিত যে ত্রিভুজটা, এটা হচ্ছে এ সি এফ ত্রিভুজটা। এ সি এফ ত্রিভুজের জন্য আমরা কিন্তু সিএফ এর মানটা পাইছি, হ্যাঁ আমাদের টার্গেট হচ্ছে এ সি, তাহলে আমাদের দরকার হচ্ছে এ এফ এর মানটা। তো এ এফ এর মানটা আমরা কিভাবে বের করতে পারি, দেখো এ এফ এর মানটা আমরা এইভাবে বের করতে পারি যে এ এফ সমান আলটিমেটলি হচ্ছে কি এ বি মাইনাস বিএফ, তো বিএফ এর মান আমরা জানি, এ বির মান আমরা 20 জানি, তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা কার মান পাইলাম, এ এফ এর মানটা পাইলাম। আমরা এটার মান তো বের করছি তাই না, এটার মান তো বের করলাম আমাদের পিথাগোরাসের সূত্র থেকে, ত্রিভুজ বিসিএফ থেকে আমরা বিএফ এর মান বের করলাম, কারণ আমাদের দুইটা বাহু দেওয়া আছে আলটিমেটলি, তাহলে আমরা বিএফ এর মান পাইছি। তাহলে আলটিমেটলি আমাদের এফ সমান হবে এবি মাইনাস বিএফ, এখান থেকে আমরা এফ এর মান বের করছি, তাহলে আমরা এফ এর মানটাও জানতেছি, আমরা কিসের মানও জানি, সিএফ এর মানটাও জানতেছি। তাহলে আমাদের এসি এর মান কি হবে, ডাইরেক্টলি বলতে পারি যে এসি সমান হবে কি রুট ওভার আলটিমেটলি হবে এ এফ স্কয়ার প্লাস হবে কি সিএফ স্কয়ার, ঠিক আছে এটাই হবে আমাদের এসির ভ্যালুটা, বুঝতে পারছো? আমি তাহলে দেখো আরেকটু রিভিউ করি, আমি এটার জন্য কয়টা ত্রিভুজ বিবেচনা করছি। প্রাথমিকভাবে আমি যে ত্রিভুজটা নিয়েছিলাম, মানে আমাদের যে মানে ইগুলা ক্লুগুলা গিভেন যে থিওরিগুলো দেওয়া ছিল ওই অনুযায়ী আগাইছি। প্রথমে ত্রিভুজটা নিয়েছিলাম হচ্ছে এ বি ডি, কারণ আমাদের এই ক্ষেত্রে এটার দৈর্ঘ্য দেওয়া ছিল এবং এটা আমরা বের করতে পারছি পরিসীমা থেকে, ত্রিভুজের পরিসীমা, কারণ আমাদের কর্ণটা দেওয়া ছিল 28, তো এটার মান আমরা বের করেছিলাম 20। পরবর্তীতে কি করলাম, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করলাম, কারণ আমি কি জানি, কারণ আমি জানি যে সমান্তরিকের কি পরিসীমা দেওয়া আছে 64, তাহলে আমরা অর্ধ পরিসীমা বের করে ওই ত্রিভুজ এ বি ডি থেকে আমরা কি করলাম, আলটিমেটলি ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম। কারণ ক্ষেত্রফল বের করার কারণ হচ্ছে যে আমরা এই ক্ষেত্রফল, এই সূত্রে আমরা ক্ষেত্রফলটা অ্যাপ্লাই করে ডি এর মানটা বের করব, কারণ ত্রিভুজ এ বি ডি এর উচ্চতা হচ্ছে ডি, আমরা যদি ক্ষেত্রফলটা পাই তাহলে ডিটা বের করতে পারবো, আর ডি পেলে আমরা কি পেয়ে যাচ্ছি, সিএফ পেয়ে যাচ্ছি, কারণ আমাদের ত্রিভুজ এসিএফ এ সিএফটা দরকার। আবার লক্ষ্য করো আমরা সিএফ জানি এবং আমাদের বিসি জানি, কারণ এটা এডির সমান, হ্যাঁ বিসি এবং এডি সমান, দ্যাটস ওয়াই এই দুটো থেকে এটা যেহেতু একটা কি সমকোণী ত্রিভুজ, তাহলে এখান থেকে আমরা বিএফটা বের করতে পারবো সূত্র দিয়ে, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সূত্র দিয়ে বের করলাম। এখন আমরা বিএফ পেয়ে গেছি, তাহলে আমাদের টার্গেট হচ্ছে ত্রিভুজ এসিএফ এর এফটা বের করতে হবে। তাহলে এবি মাইনাস বিএফ করলে আমরা এফ পাচ্ছি, তাই তো এবি মাইনাস এফ করলে আমরা এফ পাই যাচ্ছি, তাহলে আমরা কি পাইলাম, এই এফ পাইছি এবং সি এফ পাইছি, তাহলে আমরা এস এর মানটা বের করতে পারবো, কারণ এটা আবার আরেকটা কি সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে আবার এস ত্রিভুজ এ সি এফ সমকোণী ত্রিভুজ থেকে এস এর মানটা বের করে নেবা। আশা করি তোমাদেরকে খুব ভালোভাবে বোঝাতে পেরেছি, ওকে। তাহলে আমরা এখন নেক্সট প্রবলেমে যেতে পারি, দেখি নেক্সট প্রবলেমটা কি আছে আমাদের, লাস্ট প্রবলেম প্রবাবলি। আচ্ছা আচ্ছা দেখো লাস্ট 15, একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, ক্ষেত্রফল বর্গমিটার আয়তক্ষেত্রের বাইরে চতুর্দিকে। হুবহু টাইপের একটা প্রবলেম করে আসছি, তারপর আমি প্রবলেমটা তোমাদেরকে বোঝাই দিতেছি কিভাবে করবো। এই টাইপের প্রবলেম আমরা একটা করেই আসছি, কারণ এখন এরকম হয়েছে যে আমরা সকল টাইপের প্রবলেম করে আসছি, এগুলো এখন কমন পড়ে যাচ্ছে অনেকটা, ঠিক আছে। তারপর দেখো বলা হচ্ছে যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে আমাদের প্রস্থ হচ্ছে কত, প্রস্থ হচ্ছে x মিটার ধরে নিলাম, তাহলে দৈর্ঘ্য কি হবে, আমাদের দৈর্ঘ্য হবে 3x মিটার, তাই না। আমাদের ক্ষেত্রফল তাহলে কি হবে, ক্ষেত্রফল সমান হবে 3x স্কয়ার বর্গমিটার, ওকে পেয়ে গেছি। এবং এটা সমান কত আছে, 3x স্কয়ার, শর্ত মতে 3x সমান 972, বা x স্কয়ার সমান 972 ভাগ দিলে হবে কত, 324 হবে।
ডিরেক্টলি এক্স স্কোয়ার সমান এত, তাহলে এক্স সমান আমরা আলটিমেটলি পাচ্ছি √324, এক্স এর মান পাইলাম। এটা হলো আমাদের কি প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কি হবে, এটা হলো আমাদের কি আলটিমেটলি প্রস্থ পাইলাম আয়তক্ষেত্রে। তাহলে দৈর্ঘ্য হবে 3 দিয়ে গুণ দিলেই হবে, তাহলে দৈর্ঘ্য হবে 3 × 24, এটা হলো কি দৈর্ঘ্য, আর এটা হলো প্রস্থ। তাহলে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি। তাহলে এখন বলা হচ্ছে যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা আর বর্গক্ষেত্রের পরিসীমা যদি সমান হয়, আমাদের এখানে কোশ্চেনটা বলছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের আয়তক্ষেত্রের পরিসীমার নির্ণয় সূত্র 2 × দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য কত আছে আমাদের, এই যে এটা কত আছে √324 প্লাস √3 × 324। আচ্ছা, এখান থেকে তোমরা কি করবা, আলটিমেটলি এটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের পরিসীমা। একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে এটা হলো আমাদের আলটিমেটলি কার পরিসীমা, এটা হলো বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা মানে কি, তার 4 বাহুর দৈর্ঘ্য না, 4 বাহুর দৈর্ঘ্য, এটা হলো বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে এই টোটাল এটা হলো বর্গক্ষেত্রের পরিসীমা, মানে 4টা বাহুর যোগফল। এখন তুমি যদি এটাকে 4 দ্বারা ভাগ করে দাও, এটাকে ধরো 4 দ্বারা ভাগ করে দিলে, হিসাব করার পর 4 দ্বারা ভাগ করে দাও, যদি 4 দ্বারা ভাগ করে দিলে যে ভ্যালুটা পাবা ওইটা হবে বর্গের একটি বাহুর দৈর্ঘ্য। কারণ আমাদের বলা হচ্ছে এটা ছিল সামান্তরিকের কি পরিসীমা, বলা হচ্ছে যে আয়তক্ষেত্রের পরিসীমা এবং বর্গক্ষেত্রের পরিসীমা সমান। তাহলে এটা বর্গক্ষেত্রের পরিসীমা, আর বর্গক্ষেত্রের পরিসীমাকে 4 দ্বারা ভাগ করলে আমরা কি পাবো, একটা বাহু পাবো। একটা বাহুর একটা ভ্যালু পেয়ে গেলাম। ওই একটা বাহু আমরা জানি এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি, বাহু স্কয়ার। তো একটা এটাকে ভাগ করার পর যে মানটা পাবো ওটা স্কয়ার করে দিলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি। ওকে, পেয়ে গেলাম। তাহলে এখানে বলা হচ্ছে যে 0.2x × 0.125x বর্গমিটার তল বিশিষ্ট একটি ইটের মূল্য 15 টাকা হলে ইট দ্বারা রাস্তাটি বাধাই করতে কত টাকা খরচ হবে। দেখো, লাস্ট একটা কোশ্চেন আছে, লাস্ট একটা ক্লু আছে, সরি, যে আয়তক্ষেত্রের বাহিরের চতুর্দিকে কি মিটার, ধরো 2 মিটার, ধরলাম 2 মিটার বা 3 মিটার, এটা মিসিং হয়েছে। ধরো আয়তক্ষেত্রের বাহিরের চতুর্দিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। তো ধরো আমাদের নর্মাল আয়তক্ষেত্র ছিল এটা, এরকম ছিল, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। তো বাহিরে একটা কি নেওয়া হয়েছে, 3 মিটার রাস্তা নেওয়া হয়েছে, ঠিক আছে, চওড়া রাস্তা নেওয়া হয়েছে। বলা হয়েছে যে এত বর্গ মিটার তল বিশিষ্ট প্রতিটি ইটের মূল্য 15 টাকা হলে ইট দ্বারা রাস্তাটি বাধাই করতে। তো আমরা প্রাথমিকভাবে কাজ করব, প্রাথমিকভাবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করব। এটা হলো আমাদের আগের যে আয়তক্ষেত্রটা ছিল। পরবর্তীতে কি করব, পার সহ বা রাস্তা সহ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করব। তাহলে রাস্তা সহ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে, চতুর্দিকে ধরো 3 যদি হয় তাহলে নরমালি কি হবে, ওই যে তোমাদের 2 দ্বারা গুণ করতে হবে। ধরো আমাদের আগে যেটা ভ্যালুটা আসবে তার থেকে কত হবে, প্রতি পাশে আলটিমেটলি কত হবে, এটা যদি 3 হয়, এটা 3, তাহলে 3 3 6 কাটা যাবে, এদিক থেকে 3 3 6 কাটা যাবে, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ থেকে প্রতিবার 6 কেটে দিতে হবে। এক্সাক্ট যে আয়তক্ষেত্রের আমরা বের করছিলাম যে দৈর্ঘ্য প্রস্থ, এই যে দৈর্ঘ্য যেটা হচ্ছে √34 মাইনাস এখান থেকে কি করতে হবে, তোমার 6 বাদ দিতে হবে। এখান থেকে 6 বাদ দিবা এবং এটা থেকেও কত বাদ দিতে হবে, 6 বাদ দিতে হবে। তাহলে তুমি কি পায়ে গেলা আলটিমেটলি, সরি 6 বাদ না, 6 যোগ দিতে হবে, কারণ আমরা এটা হচ্ছে আমাদের কি বাহিরে যেহেতু, সরি যোগ করতে হবে, কারণ আমরা এটা তো আমাদের আছেই। এটা হচ্ছে কত, √324, তাই তো, আর এটার ভ্যালু কত আছে প্লাস কত, এটার সাথে 3 গুণ হবে। আমরা বের করছিলাম কি, যে আয়তক্ষেত্রের প্রস্থ ছিল √324x যেটা, আর এটা ছিল 3 × √324, মানে 3 √324 যেটা আলটিমেটলি। তো এখানে আমাদের কি করতে হবে, প্রতি ক্ষেত্রে 3 3 6, এই পাশে 3 3 6 যোগ করতে হবে। তাহলে আমরা কি পাইলাম, এটা পাইলাম হচ্ছে রাস্তা সহ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, প্রস্থ এবং রাস্তা সহ আয়তক্ষেত্রের কি দৈর্ঘ্য। তার পরবর্তীতে কি করবা, দৈর্ঘ্য প্রস্থ গুণ করে দেবা, তাহলে ক্ষেত্রফল পাইলাম। পরবর্তীতে কি করবা, ওই যে বোর্ড দিত যে রাস্তা সহ ক্ষেত্রফল থেকে পূর্বের ক্ষেত্রফলটা বিয়োগ করলে তোমরা কি পেয়ে যাবা, আলটিমেটলি রাস্তার কি পেয়ে যাবা, ক্ষেত্রফল পেয়ে যাবে। এখন রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেছো, ইটের ক্ষেত্রফলটা বের করো। এখানে আমাদের ইটের দৈর্ঘ্য প্রস্থ মানে তল দেওয়া আছে, তাহলে এই দুটোকে গুণ করলে কি ইটের ক্ষেত্রফল পেয়ে যাবা। এখন রাস্তার যে ক্ষেত্রফল, ওই ক্ষেত্রফলটাকে যদি ইটের ক্ষেত্রফল দ্বারা ভাগ করে দাও, তাহলে তো আমাদের আলটিমেটলি কি হবে, নিট কতটুকু কি লাগতেছে আমাদের, মানে এখানে বলা হচ্ছে যে এত বর্গ মিটার তল বিশিষ্ট প্রতি ইটের মূল্য 15 টাকা হলে ইট দ্বারা রাস্তাটি বাধাই করতে কত টাকা খরচ হবে। তাহলে এত বর্গ মিটার, এটা হলো ইটের ক্ষেত্রফল বের করছো, রাস্তার ক্ষেত্রফল বের করছো। তাহলে এক কাজ করতে হবে, রাস্তা মানে যেটা হচ্ছে আমাদের রাস্তার যে ক্ষেত্রফলটা পাইলাম, ওই ক্ষেত্রফলটাকে যদি ইটের ক্ষেত্রফল দ্বারা ভাগ করি, তাহলে আমরা কি পাইতেছি,
আলটিমেটলি আমরা পাবো যে টোটাল কতটুকু আমাদের বা কয়টা ইট লাগবে। এখানে বলা হচ্ছে প্রতিটি ইটের মূল্য এত টাকা, তাহলে আমাদের কয়টা ইট লাগবে এটা বের করবো কিভাবে? আমার রাস্তার ক্ষেত্রফলকে আমরা কি করবো, ইটের ক্ষেত্রফল দ্বারা ভাগ করবো, তাহলে তো বোঝা যাবে যে কতগুলো ইট লাগতেছে। আর একটা ইটের মূল্য দেওয়া আছে 15 টাকা, তাহলে যতগুলো ইট লাগবে তো 15 দ্বারা গুণ করে দেবা, নর্মাল ম্যাথ। এই টাইপের পাথরের একটা ম্যাথ কিন্তু ছিল আমাদের স্লাইডে, হুবহু সেম টাইপের। ওটা ছিল ভিতরে, এটা ছিল বাইরে। তোমার মনে রাখবা ভিতরে মাঝে যদি থাকে তাহলে সেটা হবে বিয়োগ, আর বাইরে যদি থাকে সেক্ষেত্রে তোমরা যোগ করবা, ঠিক আছে? যেহেতু এটা বলা আছে বাইরে, তাহলে যোগ করছি, যোগ থেকে আমরা ভিতরে এই যে আগের যেটা ছিল ওটা বিয়োগ করে দিব, তাহলে আমরা কি পাই যাবো? এই অংশটুকু, এই অংশটুকু হচ্ছে আমাদের আলটিমেটলি কি পার, এই যে অংশটুকু পার, তাই না? পারটুকু আমরা পেয়ে যাব। এটার টোটাল যে আমাদের কি আছে, এই যে সবুজ অংশটুকু, এই যে সবুজ অংশটুকু বাছাই করতে আমাদের কি পরিমাণ টাকা খরচ হবে এটা বের করতে বলছে, ঠিক আছে? এখানে কতগুলো ইট লাগবে, তাহলে কতগুলো ইট লাগবে হিসাব কিভাবে করব? আমরা পারের ক্ষেত্রফল বের করেছি, প্রাথমিকভাবে আমরা স্বাভাবিক যে আয়তক্ষেত্র ছিল এটার কি বের করছি, ক্ষেত্রফলটা বের করছি, স্বাভাবিক আয়তক্ষেত্রফল বের করলাম। পরবর্তীতে এক কাজ করলাম যে আমরা করব পার্শ্ব ক্ষেত্রফল বের করলাম, তার পরবর্তীতে কি করলাম, পার্শ্ব ক্ষেত্রফল থেকে স্বাভাবিক আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিলাম, তাহলে আমরা কি পেয়ে গেলাম, এই যে পারের ক্ষেত্রফল পাইলাম। এখন পারের ক্ষেত্রফল পাইলাম, ইটের ক্ষেত্রফল এখান থেকে বের করলাম, এই দুটোকে গুণ করবা, 0.25 ইন্টু 0.125, এই দুটোকে গুণ করলে একটা ক্ষেত্রফল পাবা। তাহলে এই টোটাল ক্ষেত্রফল আর ইটের ক্ষেত্রফল এই দুটোকে যদি ভাগ করো, অর্থাৎ এই টোটাল পারের ক্ষেত্রফলকে ইটের ক্ষেত্রফল দ্বারা যদি ভাগ করে দাও, তাহলে কতগুলো ইট লাগবে আমরা পাবো, ইটের সংখ্যা পাবো। আর ওই ইটের সংখ্যা দিয়ে আমরা মোট খরচটা বের করতে পারবো, কারণ প্রতিটি ইটের মূল্য হচ্ছে 15 টাকা, আমাদের টোটাল যতগুলো ইট লাগবে 15 দ্বারা গুণ করে দেবা, ঠিক আছে? তো দেখি আমাদের স্লাইড আরও কিছু আছে কিনা, তো না, স্লাইড এখানে শেষ। এটা ছিল তোমাদের যে ত্রিভুজের ক্ষেত্রফল রিলেটেড যে তোমাদের প্রবলেমটা, এটা 16.1 যে চ্যাপ্টারটা ছিল ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়। তো এখানে আমরা প্রত্যেকটা টাইপ ভিত্তিক প্রবলেম সলভ করছি। তো তোমাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে তোমরা চ্যাপ্টারগুলো ভালোভাবে শেষ করবা, শেষ করে এসএসসির জন্য ভালো একটা প্রিপারেশন নিবা। ওকে, আল্লাহ হাফেজ।